নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেকের স্বাগত। শুরু করছি মেগা ডিবেট সোজা সাপটা। আজ শুরুতেই আপনাদের একটা ছোট্ট গল্প শোনাবো। দেশ তখন সদ্য স্বাধীন হয়েছে। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ঠিক করলেন যে এবার দেশবাসীর হাতে ভোটাধিকার তুলে দিতে হবে, দেশে নির্বাচন হবে। প্রথম নির্বাচনের দায়িত্ব তিনি দিলেন এক বাঙালির হাতে, সুকুমার সেন। একদিন সুকুমার সেনকে তিনি ডাকলেন, ডেকে বললেন, আপনাকে আমি 1 বছর সময় দিচ্ছি, দেশে প্রথম সাধারণ নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলুন। উত্তরে সুকুমার সেন নেহরুকে বলেছিলেন, নির্বাচন অবশ্যই হবে, কিন্তু তার জন্য দুটো জিনিসের দরকার। একটা হচ্ছে সময়, আর দ্বিতীয় হচ্ছে ধৈর্য। প্রধানমন্ত্রীকে ধৈর্য ধরতে বলেছিলেন সুকুমার সেন, কারণ সুকুমার সেন চেয়েছিলেন এমন ভোটার তালিকা তৈরি করতে যাতে কেউ বলতে না পারেন ইচ্ছে থাকা সত্ত্বেও তিনি ভোট দিতে পারেননি। ইতিহাস মনে রেখেছে সুকুমার সেনকে। আজ আমরা এই প্রসঙ্গে কেন কথা বলছি, তার কারণ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে আমাদের রাজ্যও আছে। আমাদের রাজ্য অর্থাৎ বাংলা বাকিদের থেকে একটু আলাদা। এই দেশে এমন রাজ্য খুব কম আছে যার এতগুলো বৈচিত্র্য রয়েছে। পাশাপাশি দেশভাগের ক্ষত রয়েছে আমাদের রাজ্যে। বহু মানুষের অতীত জড়িয়ে রয়েছে শরণার্থী নামক শব্দের সঙ্গে। সীমান্তবর্তী এলাকা, তাই বারবার অনুপ্রবেশের অভিযোগও উঠেছে, যা নিয়ে সম্প্রতি রাজনীতির লড়াই চরমে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দিতে হবে, এ নিয়ে কোথাও কোনো তর্ক নেই। সুপ্রিম কোর্টও বলেছে ভারত কোনো ধর্মশালা নয়, তাই যে অবৈধ সে বাদ যাবে, এতে কোনো ভুল নেই। কিন্তু যে বৈধ সে নিরাপদে থাকবে তো, তার অধিকারে হাত পড়বে না তো, এ নিয়েই আজ আমাদের আলোচনা। সোজা সাপটা মেগা ডিবেটে আজকের মোশন, ভোটের বাংলায় এসআইআরের দামামা। আরও একবার বলে দিই, ভোটের বাংলায় এসআইআরের দামামা। এ নিয়ে বলার জন্য যারা আজকে আমার সঙ্গে আছেন, আমার প্রথম বক্তা ডেকে নেব। প্রথম বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এখন এসআইআর যা নিয়ে এই মুহূর্তে আমাদের বাংলার রাজনীতি, দেশের রাজনীতি সরগরম, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যাকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। আসলে আমাদের দেশে বিশ্বদা যে কথা বলছিলেন, 52 সালের প্রথম সাধারণ যে নির্বাচন, সেই সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে সবসময় আমাদের দেশের নির্বাচন প্রক্রিয়ার প্রধান উপাদান হচ্ছে যে মানুষ ভোট দেবে এবং মানুষ ঠিক করবে যে কে তাদের শাসন করবেন। কিন্তু এখন যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে গভর্নমেন্ট হচ্ছে ঠিক করে দিতে চাইছেন যে কে বা কারা হচ্ছে ভোট দিতে পারবেন। তো এই মৌলিক একটা তফাৎ আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোতে দেখা যাচ্ছে। 2002-এর এসআইআর, যে কথাটা বারবার আসছে, যেটাকে মাপকাঠি করার কথা হচ্ছে, এটা উল্লেখ না করলে ভুল হবে যে 2002-এর এসআইআর 2 বছর সময়সীমা লেগেছিল এই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করবার জন্যে। একই জিনিস এবারে 2 মাসের মধ্যে হচ্ছে কমপ্লিট করবার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলা সহ 12টা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি, এই সবকটা জায়গায় 2 মাসের মধ্যে এই এসআইআরের প্রক্রিয়া। এবং আমাদের বাংলায় যখন নির্বাচন হবে, একই সঙ্গে আসামে নির্বাচন হবে, পন্ডিচেরিতে হবে, কেরালায় হবে, এই জায়গাগুলোতে নির্বাচন হবে, তামিলনাড়ুতে হবে। এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে বাকি সবকটা জায়গায় এসআইআর হবে, শুধু এক্সাম্পট করে দেওয়া হয়েছে আসামকে। আসামে হচ্ছে
এসআইআর হবে না, বাকি 4টে জায়গায় সেখানে এসআইআরের মাধ্যমে নির্বাচন হবে এবং সময়সীমা ওই হচ্ছে 2 মাস। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বারবার করে আসছে যে অনুপ্রবেশ রোকবার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আমাদের যেহেতু আন্তর্জাতিক সীমানা রয়েছে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানার প্রশ্ন যদি ওঠে তাহলে যেমন আমাদের আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে, তেমনি মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম এই 4টে রাজ্যেরও আন্তর্জাতিক সীমানা রয়েছে। কিন্তু কি আশ্চর্য ঘটনা আর কি, যে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম এখানে কোনোখানেই এসআইআর হচ্ছে না। কদিন আগে, 15 দিন হয়নি, 15 দিন আগে মাত্র ত্রিপুরাতে 21 জন বাংলাদেশি ধরা পড়েছেন অনুপ্রবেশকারী, ইনফিল্ট্রেটের। অথচ মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম বাদ দিয়ে রাখা হয়েছে যে এটা এসআইআর পারভিউর মধ্যে নয়। এই 4টে বাংলাদেশের সঙ্গে যে সীমানা, শুধু পশ্চিমবঙ্গে এসআইআর হবে, কিন্তু মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরামে এসআইআর হবে না। এখন মায়ানমার কথাটার সঙ্গে রোহিঙ্গারা মায়ানমার থেকে আসেন, এই নিয়ে চর্চা। এবং আমাদের রাজ্যে মানে বিজেপির নেতারা কেউ বলেন 1 কোটি, কেউ 1 কোটি 20 লাখ, অনেকে 1.5 কোটি অবধি পৌঁছে গেছেন যে এত রোহিঙ্গা রয়েছেন। এখন মায়ানমারের সঙ্গে তো পশ্চিমবঙ্গের বর্ডারই নেই, আমাদের যে সীমান্ত, সেই সীমান্ত আমাদের সঙ্গে সীমান্ত নেই। সীমান্ত রয়েছে মিজোরামের সঙ্গে, মণিপুরের সঙ্গে, নাগাল্যান্ডের সঙ্গে এবং অরুণাচল প্রদেশের সঙ্গে। অথচ আশ্চর্যভাবে এই 4টে জায়গার কোথাও না মিজোরাম, না মণিপুর, না নাগাল্যান্ড, না অরুণাচল প্রদেশ, কোথাও হচ্ছে এসআইআর হচ্ছে না। আসলে বাংলাকে অপমান করা, বাংলা ভাষাকে অপমান করে বাংলাদেশি ভাষা হিসেবে তকমা দিয়ে দেওয়া, বাঙালি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাকে ধারাবাহিকভাবে অপমান করা, এই ঘটনা ঘটে চলেছে, আমরা দেখছি। এবং এই যে আতঙ্ক তৈরি করার প্রচেষ্টা, প্রদীপ কর তিনি আত্মহনন করেছেন, এই যে আতঙ্কের পরিবেশ, সেই আতঙ্কের পরিবেশ তার প্রাণ কেড়ে নিয়েছে। এরপরে অরূপ বলবে, ও আরও ভালো করে বলতে পারবে, ওর ওই চত্বরে রিজেন্ট কলোনিতে, নেতাজি নগরে যে 2 জন মানুষ মারা গিয়েছেন। আসলে আমি জানি না যে জ্ঞানেশ কুমার, যিনি আমাদের অমিত শাহের ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন, এখন মুখ্য নির্বাচন কমিশনার, তিনি বাংলায় এসেছেন কিনা। যদি না এসে থাকেন, আমার এটা জানা নেই উনি বাংলায় এসেছেন কিনা। যদি না এসে থাকেন, ওনাকে বাংলায় স্বাগত জানাবার সাথে সাথে শুধু এটুকু বলবার যে বাংলা মধ্যপ্রদেশ বা বাংলা গুজরাট নয়, আমাদের বাংলার মানুষের ধমনীতে 5000 বছরের ডিএনএ রয়েছে, 2000 বছরের ধ্রুপদী ভাষা রয়েছে, 1200 বছরের লিখিত ইতিহাস রয়েছে। স্বাধীনতার লড়াইয়ে সবথেকে বেশি রক্ত বাংলার মানুষ দিয়েছেন। ইউরোপের বাইরের একমাত্র নবজাগরণ বাংলার মাটিতে হয়েছে। এবং আমাদের বিপ্লবীদের কি ভূমিকা, আন্দামানের সেলুলার জেলের শ্বেতপাথরের ফলকে আপনি নাম গুনতে শুরু করুন, 585-র মধ্যে জল করছে 398। অবিভক্ত বাংলার ইউনাইটেড প্রভিন্স ধরলে সংখ্যাটা 424। আমি শুধু যে কথা বলে শেষ করতে চাই, একজন জেনুইন ভোটারের নাম বাদ গেলে লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে হচ্ছে অভিযান হবে, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর আমাদের এই যে 5000 বছরের ডিএনএ, 2000 বছরের ধ্রুপদী ভাষা, 1200 বছরের লিখিত ইতিহাস এবং আমাদের যে সম্প্রীতির ঐতিহ্য, সেই ঐতিহ্যের একটা ছন্দ রয়েছে, লয় রয়েছে, ধ্বনি রয়েছে, ভাষা রয়েছে। সে কথা বলেই আমি প্রাথমিকভাবে আমার কথা শেষ করতে চাই। বাংলা এটা বিশ্বাস করে, ওনারা চেষ্টা করতে পারেন, মডেল সব জায়গায় খাটে না। যে মডেল উনি হয়তো বিহারে পেরেছেন, সেটা বাংলায় হবে না। কারণ বাংলা বিশ্বাস করে যে আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো, হরিওম তৎসতে আমি বড়ে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে বাঙালি হলাম। আল্লাহ ম্যাগ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যাবেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা। খসড়া তালিকা প্রকাশ 9 ডিসেম্বর। যাদের নাম বাদ যাবে তারা নির্বাচন কমিশনের কাছে ফের আবেদন করতে পারেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7ই ফেব্রুয়ারি। এই তালিকায় যাদের নাম থাকবে তারাই বেছে নেবেন এই রাজ্যের আগামী বছরের নতুন সরকার। পরের বক্তা বিজেপির পক্ষে শতরূপা। এসআইআর নিয়ে
যখন থেকে শুরু হয়েছে এবং এসআইআরটা ঋতুব্রত মহাশয় অভিষেক ব্যানার্জির কথা মতন একটা অদ্ভুত একটা ব্যাখ্যা দিলেন বটে, কিন্তু এসআইআর ব্যক্তিগতভাবে যখনই আমি দেখি, ব্রেথওয়েটের একটা ইংলিশ বই, ইংলিশ নন ফিকশন, আমার ভীষণ মনে পড়ে যায়, টু সার্ভ উইথ লাভ। তো এই ভালোবাসার দিক থেকেই শুরু করি। এটা যে এমন একটা ফিয়ার মঙ্গারিং, এমন একটা ভয়াবহ পরিবেশ তৃণমূল এবং তাদের সঙ্গে সঙ্গে আনফর্চুনেটলি কংগ্রেস এবং সিপিএম শুরু করছে, মূলত তৃণমূল একটা ভয়ের পরিবেশ শুরু করছে, আমি সেইটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখুন, এটা প্রথমবার এসআইআর হচ্ছে তা নয়। বিশ্বদা খুব সুন্দর বললেন যে ইন্ডিপেন্ডেন্সের পর থেকেই 1952 বোধহয় আমাদের ফার্স্ট ইলেকশন, এবং তারপর থেকে যতগুলো একটা ইলেকশন করতে গেলে আপনারা জানেন একটা ইলেকটোরাল রোল লাগে, এবং সেটার পরে খুব সম্ভবত 12টা বা 13টা, এইটা বোধহয় 14th, মানে 14 বার এইটা হচ্ছে। এবং আপনারা জানেন, ভালো করেই জানেন, যে এটা একটা অনগোয়িং প্রসেস। হ্যাঁ, এটা স্পেশাল ইনভেস্টিগেটিভ ইন্টেন্সিভ রিভিশন, বাট দিস রিভিশন ইজ অ্যান অনগোয়িং প্রসেস। মানে আমরা থেকে কেউ মারা গেলে আমরা সেটাকে আপডেট করি, কেউ যদি রেসিডেন্স চেঞ্জ করে প্রভিশন আছে, অত্যন্ত মানে ফ্রেন্ডলি ইন্টারফেস আছে একটা, যে মানে মানুষের অনায়াসে ইসিআর ওয়েবসাইটে গিয়ে আপডেট করতে পারেন, ফর্ম ফিল আপ করা যায়। তো এটা নিয়ে নতুন কিছু নয়, কিন্তু এটা নিয়ে এখন এমন কি হয়ে গেল যেটা এইরকম একটা আতঙ্কের সৃষ্টি। একজন সুইসাইড করলো, কিভাবে সে সুইসাইড হয়েছে সে নাকি আবার হাতে লিখে গেছে যে এনআরসির জন্য। এনআরসির কোনো কথাই কিন্তু কোথাও হয়নি। খুব সম্প্রতি বিহারের একটা টেলিভিশন শোতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, অ্যাজ রিসেন্ট এজ এই কিছু দিন আগে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে এসআইআর এর পরে কি এনআরসি, উনি কিন্তু একেবারে এটাকে নস্যাৎ করে দিয়েছিলেন। এনআরসি নিয়ে কোনো কথা, কোনো চিন্তা ভাবনা শুধু পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষে এই মুহূর্তে কোথাও নেই। তাহলে কেন? এবং সবচেয়ে বড় কথা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটাকে অন্যান্য সমস্ত সেন্ট্রাল এজেন্সির মতন মাননীয় স্বয়ং এবং মুখ্যমন্ত্রীর ভাইপোরা, মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রবক্তারা একটা কনস্টিটিউশনাল বডিকে অনায়াসে বিজেপির কার্যালয়, বিজেপি দ্বারা চালিত এই ধরনের আনকনস্টিটিউশনাল কথাবার্তা বলে। একজন পার্লামেন্টেরিয়ান এই ধরনের কথা রিপিট করে গেলেন, আরেকটা পার্লামেন্টেরিয়ানের কথা নয়। আমি ব্যক্তিগত কখনো আক্রমণ করি না, আজও করব না, কিন্তু এই মিথ্যে কথাগুলো বলার কি খুব দরকার আছে? আজকে মানুষের মধ্যে আপনারা ভয় দেখাচ্ছেন, ভয় শুরু করছেন, আতঙ্কের সৃষ্টি করছেন, অ্যান্ড ইউ আর চেঞ্জিং দ্য গোল পোস্ট। প্রথমে বললেন যে এসআইআর আমরা মানব, কিন্তু ইলেকশন কমিশনের হাত ধরে হবে না। তা কার হাত ধরে হবে? আপনাদের হাত ধরে হবে। আজকে মুখ্যমন্ত্রী স্বয়ং স্টেজে বসে বলছে বিএলওদের থ্রেট করছে, বিএলওরা আপনারা যাবেন, দেখে নেবেন, ইলেকশন আসবে, যাবে, মুখ্যমন্ত্রী এবং তার দলবল থাকবে। তারপরে শুরু হলো যে এখন কেন, ইলেকশনের আগে কেন? আরে ইলেকশন তো সারা বছরে সারা ভারতবর্ষে কোথাও না কোথাও হচ্ছেই, এবং ইলেকশন এই মুহূর্তে কবে হবে আমরা জানি না। হ্যাঁ, আমরা যতদূর জানি যে একটা কনস্টিটিউশনাল প্রসেসে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে গভর্নমেন্ট এই মুহূর্তে আছে, সেটা তার যেদিন তার সোয়ারিং ইন হয়েছিল তার একদিন এক্সট্রা থাকতে পারে। সো দেয়ারফর লজিক্যালি ইলেকশন প্রসেস শুড স্টার্ট এই মার্চ এপ্রিল নাগাদ। শুড। ইলেকশন কমিশন আপনাদের পছন্দ নয়, সুপ্রিম কোর্ট আপনাদের পছন্দ নয়, রিসেন্টলি সুপ্রিম কোর্ট আপনারা নাচ্ছেন, আমরা বলিনি, এটার ব্যাখ্যা অন্য আছে, আমি আজকে এই সময় এটা নিয়ে বলবো না। কিন্তু আপনারা ন্যায়ালয় মানবেন না, আপনারা সেন্ট্রাল এজেন্সি মানবেন না, আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভাগ্যিস বিশ্বদা বলল যে প্রথম প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু এবং তার তত্ত্বাবধানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি করেছিল, তখন ভাগ্যিস বিজেপিকে দোষ দেওয়া হয়নি। আমি জাস্ট আর ছোট দুটো কথা বলে আমি একটু বলছি যে এই যে কথায় কথায় আপনারা বলেন, যে ঋতুব্রতবাবুও বললেন যে আমাদের নেতারা, হ্যাঁ আমাদের অনেক নেতারা 1 কোটির একটা সংখ্যা বোধহয় দিচ্ছে, 1 কোটি না কত কোটি দিচ্ছে, যাই হোক, হ্যাঁ সেই নম্বরটা এলো কোথা থেকে বলুন তো?
আমি আমার থেকে বেটার বোধহয় বিশ্বদা বলতে পারবেন। এটা স্বয়ং মুখ্যমন্ত্রী যখন উনি পার্লামেন্টেরিয়ান ছিলেন, যখন এমপি ছিলেন, ওই রিলটা এখন বোধহয় রোজ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আপনারা একটু দেখে নিন। প্রথম 1 কোটির অঙ্কটা প্রথম কে কষেছিল। আমার এখানে আর কিছু বলার নেই, আমি শুধু বলতে চাই প্লিজ, আমি যার জন্য এটা শুরু করলাম টু সার্ভ উইথ লাভ বলে, এটা একটা নর্মাল ইলেকশন প্রসিজিয়ার, প্লিজ এটার সঙ্গে আপনারা যতটা সম্ভব কোঅপারেট করুন। আমি এটা শুধু সামনের অডিয়েন্সকে বলছি না, ক্যামেরার মাধ্যমে, আপনাদের অপূর্ব সুন্দর নেটওয়ার্কের মাধ্যমে যে কজন মানুষ দেখছেন, আমি আশ্বাস দিচ্ছি প্রত্যেকেই যারা আপনারা ন্যায্য, আপনাদের যদি 4টে ডি বহাল থাকে, মানে আপনি যদি ডেড না হন, মানে মৃত যদি না হন, ডিএল রায়ের মতন আপনি গান গাইতে গাইতে ওপার থেকে এসে এখানে ভোট দিয়ে যাবেন, এটা চলবে না। এটা নিশ্চয়ই কোনো পার্টি চায় না। আপনার যদি ডুপ্লিকেট ভোটার কোথাও না থাকে, মানে আমি এখানেও ভোট দেবো, অন্য জায়গায়ও ভোট দেবো, সেটা চলবে না। আপনাকে চুজ করতে হবে, আপনি পছন্দ করে নিন যে আপনি কোন কনস্টিটিউশন থেকে ভোট দেবেন, যে কোনো একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানিয়ে দিন। তৃতীয়ত, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিশ্বদাও বললেন যে ইনফ্রিঞ্জমেন্ট, একটা এনক্রোচমেন্ট হচ্ছে, একটা অনুপ্রবেশকারীর একটা সিচুয়েশন হয়েছে, আমি সেটার মধ্যে আজকে ডিটেলসে যাবার সময় নেই, পরে যদি আলোচনা করার সময় হয় আমি এক্সপ্লেন করে দেবো। কিন্তু ডোমিসাইল যদি কারোর কোয়েশ্চেনে থাকে, যদি ইফ ইয়োর ডোমিসাইল ইজ ইন কোয়েশ্চেন, তার মানে আপনি যদি ভারতীয় নাগরিক না হন, হ্যাঁ আমি জানি একটা হই হই রই রই হচ্ছে যে আধার কেন সিটিজেনশিপ নয়। আরে আধার যেদিন হয়েছিল, যেদিন আপনি চোখ মিলিয়ে আঙুল মিলিয়ে আধার করেছিলেন এবং আপনার কাছে আধার কার্ড এসেছিল, সেখানে নিচে বড় বড় অক্ষরে লেখা আছে দিস ইজ নট এ সিটিজেনশিপ ডকুমেন্ট। সেটা যদি আপনারা পড়তে না পারেন, তৃণমূলের নেতারা, বিভিন্ন নেতারা যদি পড়তে না পারে, সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায় নয়। আবারও আমি বলছি, ফোর্থ, যদি আপনার ডিফেক্টিভ ডকুমেন্ট থাকে, সো দেয়ারফর এই 4টে ডি যদি আপনার না থাকে, তাহলে আপনার কোনো চিন্তা নেই। আপনার নাম যদি 2002 সালে থেকে থাকে, খুব ভালো কথা, যদি না থাকে তাহলেও আপনি আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন, নর্মাল একটা প্রসিজার আছে, সুন্দর ফর্ম আছে, ভেরি মানে ফ্রেন্ডলি একটা ইন্টারফেস আছে, সুন্দর করে হয়ে যাবে। এখানে প্লিজ ভয় পাবেন না, আর দয়া করে তৃণমূলের কথায় কান দেবেন না। নমস্কার। পরের বক্তা সিপিআইএমের পক্ষে চন্দন চট্টোপাধ্যায়। এতক্ষণ আলোচনা হচ্ছে ইডি এবং সিবিআইয়ের নাম একবারও কেউ বললো না। আমার তো খুব জানতে ইচ্ছা করছে যে ইডি সিবিআইয়ের নাম ছাড়া এটা রাজনৈতিক আলোচনা হচ্ছে, কি করবো বলুন। অনেক দিন আগে মজরু সুলতানপুরি সিআইডি বলে একটা সিনেমায় গান গিয়েছিলেন। সিনেমার গানটা বেশ বিখ্যাত হয়েছিল তার সুরে, যে কहीं पे निगाहें कहीं पे निशाना। এই এসআইআর নিয়ে যে বিতর্ক চলছে, তা তো আসলে कहीं पे निगाहें कहीं पे निशाना। কেন বলছি এ কথা, সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণ আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে যারা চাইছে এসআইআর হোক আর যারা চাইছে না এসআইআর না হোক, এই দুজনেই কিন্তু একটা ব্যাপারে একমত যে স্বচ্ছ ভোটার তালিকা থাকুক। দেশের সব মানুষ চান স্বচ্ছ ভোটার তালিকা থাকুক। জনগণনা হলো না 2011 পর 2021 পর্যন্ত, এত ভারতবর্ষের সরকারের কাজের চাপ, জনগণনা হলো না, কিন্তু এসআইআর করতে হবে, এতটাই জরুরি এসআইআরটা ঠিক এই মুহূর্তে। আসলে এটা আতঙ্ক তৈরি করা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নেই। জনগণনা বা জাতগণনা করে নিলে পরিষ্কার বোঝা যেত কোন অংশের কোথায় কত মানুষ আছেন, কত মানুষ বাস করেন, কে বেড়েছে কে কমেছে। বাজার থেকে আওয়াজ তোলার জন্য 1 করোড় হো গেয়া, বাহার সে ঘুষপেটিয়া আ গেয়া, এগুলো চালাতে কারা চালাচ্ছেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 10 তারিখের অক্টোবরে দৈনিক জাগরণের অনুষ্ঠান দিল্লিতে, তাতে দাঁড়িয়ে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, এটা যদি অন্য কোনো বিজেপির প্রতিনিধি বলতেন এতটা নয়, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে মুসলমানের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। আমার গানটা কি ভুল? মজনু সুলতানপুরীর কথা, নিগাহে কहीं और है নিশানা कहीं और है। ফলে আসল কথা হচ্ছে, এর আগেও এসআইআর হয়েছে, এসআইআর নিয়ে এত ভাবনা চিন্তার বা এত জটিল করার কোনো ব্যাপার নয়। এসআইআর তো 2002 সালে হয়েছে, ঠিকই তো, কিন্তু প্রত্যেককে একটা করে ইনুমিনেশন ফর্ম দেওয়া হয়নি যে আপনাকে ফিল আপ করতে হবে। এসআইআর আগে হয়েছে, হওয়ার পর তাতে 28 লক্ষ নাম বাদও গেছে। ক্যাচালটা আরম্ভ হলো 2003 সালে। ছাগলকে যেমন ভাঙা বেড়া একবার দেখালে বিপদ, ঠিক 2003 সালে পার্লামেন্টে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভা, মাসিমা মালপো খাবু, তখন নতুন আইন এলো, নাগরিকত্ব সংশোধন আইন। এই আইনের সময় তো আজকের মাননীয় মুখ্যমন্ত্রী, ঋতব্রতর মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, সেদিনকে গালিয়ে বলে এলেন
যে 1 করোড় ঘুষপেটিয়া ঘুষেছে, এখন নিন সামলান ঠেলা। এখন 1987 সেই আইনেই বলা আছে 1987 সালের পর যারা ভারতবর্ষে এসছেন তারা ভারতের নাগরিক নন। এখন ইলেকশন কমিশন এসে বলছে, কারণ মোদিজি তো আবার আগে চলে, 1984 সালের পর যারা এসছে তারা এখন কাগজ দেখাও। এখন খুঁজতে থাকুন তারা 2002-এর ভোটার লিস্ট, তার বাবা কোথায় ছিলেন, কাকা কোথায় ছিলেন, বাড়ি কোথায় ছিলেন, ভাড়া বাড়ি কোথায় ছিলেন, কোন জেলায় ছিলেন, খুঁজতে পারুন। গোটা দেশকে দাঁড় করিয়ে দিল একটা আতঙ্কের মধ্যে। কারণ মোদিজির নাম লাইন বাবা। মোদিজি আজ আসার পর থেকে আজ পর্যন্ত লাইনে দাঁড় করানো ছাড়া জনগণকে কি করেছেন? প্রথমে ভোটের নোটবন্দির জন্য লাইনে দাঁড়ান, তারপর আধার কার্ডের জন্য লাইনে দাঁড়ান, তারপর আধারকে প্যানের সঙ্গে লোক যোগ করার জন্য লাইনে দাঁড়ান, তারপর প্যানকে অন্যান্য কার্ডের সঙ্গে যোগ করার জন্য। আজকের খবরের কাগজেও মোদিজি বলেছেন 19 টাকা 57 পয়সা ভাই ও বহনো আপকো খাতা মে ডাইরেক্ট আসবে। কি করে? আপনি যদি প্যানের সঙ্গে আধার, ব্যাংকের সঙ্গে আধারকে না লিঙ্ক করে থাকেন, তাহলে এলপিজি সাবসিডি বন্ধ। তাহলে এত জরুরি একটা ডকুমেন্ট, আর সেই আধার কার্ডটাকে বাইরে বার করে রাখলেন গোটা ভারতবর্ষে যখন এসআইআর করতে যাবেন। আর যা বললেন বিজেপির প্রতিনিধি, আমার শুনে খুব হাসি পাচ্ছিল। অনেকে যারা সিগারেট খান গায়ে লেখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আধার কার্ডে বোধহয় ওই রকমই একটা লেখা আছে যে এটা ভারতবর্ষের কোনো পরিচয়পত্র নয়। এখন বিপদ হচ্ছে যে সত্যি তো এত কথা বললো তো কারণ তো একটাই, বিজেপির এটা করার কারণ হচ্ছে ভয় দেখাচ্ছে মুসলমানকে, কিন্তু আসলে ক্ষতি করছে ভারতের হিন্দুদের। বাংলাদেশ থেকে যারা শরণার্থী হয়ে এসছিলেন ভারতবর্ষে, তাদের একটা বড় অংশ হচ্ছে মতুয়া নবশুদ্ধ সম্প্রদায়ের মানুষ। তাহলে একদিকে মুসলমান খোঁজার নাম করে আসলে হিন্দুকে যেভাবে আসামি করা হয়েছে, হিন্দুদেরকে বার করে দেওয়া হচ্ছে সেখান থেকে। আর ঠিক উল্টো দিকে আরেকটা কোম্পানি খুলে রেখে দিয়েছে, সিএ এর ক্যাম্প হচ্ছে, চলে আসুন বিজেপির দিকে ভোট দিন। ঠিক একই রকমভাবে টিএমসিও, তারা কিছুতেই কেন যে মৃত ভোটারের প্রতি এত দরদ বোঝা যায় না। প্রতি বছর কি দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো শিল্পীর পক্ষে আসা সম্ভব? খেলা হবে গান গাওয়ার জন্য সল্টলেকে প্রত্যেক বছর আসবেন? তাহলে আমাদের খুব পরিষ্কার কথা যে আপনি মৃত ভোটার বাদের জন্য এত অপেক্ষা করছিলেন কেন? বিজেপির প্রতিনিধি দাঁড়িয়ে বললেন যে এটা অনগোয়িং প্রসেস। কেন করেননি এতদিন মৃত ভোটার বাদ? পশ্চিমবাংলায় এতগুলো ভোট হয়ে গেল, মৃত ভোটাররা এসে ভোট দিয়ে যাচ্ছে, খেলা হবে। 2, বিজেপি বাঁচতে বসেছে, কে হিন্দু কে মুসলমান, কি দরকার বাঁচার, কি দরকার? যারা 2002 সালকে কে বেছে নিল? আগের এসআইআরে তো 2002 সাল ছিল না। 2002 সালকে বেঞ্চমার্ক হিসেবে কেন বেছে নিলেন? ফলে পরিষ্কার কথা হচ্ছে আতঙ্ক আর ভয় সৃষ্টি করে দুটো সম্প্রদায়ের ভোটের মেরুকরণ করার জন্যই এরা দুজনের এই কল আর এই ফন্দিটা কেটেছেন। কিন্তু আসল ব্যাপারটা কি চাপা দিতে এটা করছেন আপনি বুঝুন। 100 দিনের কাজ নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে। তৃণমূল কংগ্রেস দিল্লি গেছিল 2023 সালে, তারপর বলেছিল লড়কে লেঙ্গা পাকিস্তান, কিচ্ছু করেনি। কোর্টে যেতে হলো ক্ষেত মজুর সংগঠনকে, আর সেই ডেভিলস অ্যাডভোকেটের নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাকে এটা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে করে আনতে হলো। 100 দিনের টাকা আটকে রাখা যাবে না, গরিব মানুষকে টাকা দিতে হবে। একই তো, ওষুধে না খাউঙ্গা না খানে দুঙ্গা। কে গেছিল কোর্টে? সিপিআইএম পার্টি গেছিল কোর্টে, সুপ্রিম কোর্টে। যখন গিয়ে দেখা গেল ইলেকট্রাল বন্ডে মোদিজি নিজে 600 নিয়েছেন ওষুধ কোম্পানির থেকে, আপনি আমি গ্যাসের ওষুধের দাম 14 টাকা করে খেয়েছি, আর এখানে দিদিকেও দিয়েছেন, টিএমসিও পেয়েছে 335 কোটি টাকা। ফলে কি সুন্দর, কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে যখন বেরোলো, সুর করে 18% জিএসটিটা ওষুধের কমে এলো। সাধারণ মানুষের খেটে খাওয়ার যন্ত্রণা, গরিব মানুষের কাগজ সব সময় থাকে না। তাহলে গরিবকে, কাগজ যার নেই, গরিবকে ভোটার লিস্ট থেকে বাদ দাও, গরিবের ভোটার লিস্ট থেকে বাদ দাও। গরিব মানুষের জীবনের যন্ত্রণার কথা যাতে পার্লামেন্টে হোক, বিধানসভায় হোক, পঞ্চায়েতে হোক কেউ বলতে না পারে, তার পরিকল্পনা করে এই দুজন তৃণমূল এবং বিজেপি পাড়ায় মাঝে মাঝে মস্তানি হলে বা লাগারাগি হলে একে অপরকে বলে হাতটা ছেড়ে দে আমি দেখে নিচ্ছি, তাই করছে। আসলে কিন্তু এসআইআর এমন একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে গেলে আপনার 2002-এর যদি নাম থাকে, সেই নামের পর আপনার কি তারপরে অনেকগুলো ভোট গেছে, যারা অনেকে ভোট দিয়েছেন তাদের নামকে আপনি বাদ দেবেন কি করে? তারা তো ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন, প্রধানমন্ত্রী করেছেন, পঞ্চায়েত প্রধান করেছেন। ফলে এসআইআর আতঙ্ক তৈরির জন্য সৃষ্টি করা হচ্ছে, সেই জন্যই কাহি পে নিগাহে কাহি পে নিশা। পাশাপাশি একটা তথ্য হচ্ছে নির্বাচন কমিশনের টাকা যে সর্বদল বৈঠক হয়েছে, সেখানে সমস্ত অবিজেপি দল, রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছে, যেটা চন্দনও প্রশ্ন তুললেন, যে শুধুমাত্র 2002-এর তালিকাকে ধরেই কেন এসআইআরকে ধরা হবে? পরের ভোটার তালিকা তো ছিল এবং সেই তালিকায় নির্বাচন হয়েছে, ভোটও হয়েছে এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনও হয়েছে। পরের বক্তা রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। দেশের নাগরিক হিসেবে আমি সাধারণত বিজেপির বক্তব্য মন দিয়ে শুনি, কেন্দ্রের শাসক দল শুনতেই হয়।
যখন বিজেপির মুখপাত্র বললেন গোল পোস্ট শিফট হচ্ছে, আমি নিজে গোলও খুঁজলাম, পোস্টও খুঁজলাম, কোনোটাই পেলাম না। কেন পেলাম না? 2021 সালের আগস্ট মাসে নরেন্দ্র মোদীজি বললেন অপারেশন দেবী শক্তি। কি না, তালিবানরা কাবুল দখল করেছে, আমি তাদের হাত থেকে হিন্দুদের উদ্ধার করে আনব। আমি কতটা হিন্দুত্বের প্রচারক! ও মা, কয়েক মাস আগে দেখি সেই তালিবানের বিদেশমন্ত্রী মোতাক্কিন এসছেন, নরেন্দ্র মোদী জয়শঙ্কর জড়িয়ে ধরেছেন, আর শত্রুপাতির মতো মহিলা সাংবাদিকদের ঢুকতেই দেননি। গোল পোস্ট, আমি গোল পোস্ট খুঁজছিলাম। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন, দেখি নরেন্দ্র মোদী বলছেন মেরা দোস্ত আ গয়া, মেরা দোস্ত আ গয়া। ওই সিপিএমের মতো, সিপিএম যে গানের কথা বলছে সেরকম। শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুদের রক্ষাকর্তা এসে গেছে ডোনাল্ড ট্রাম্প। গোল পোস্ট আমি জেনে গেলাম ডোনাল্ড ট্রাম্প এসে গেছেন, আমার কোনো চিন্তা নেই। ও মা, 3 দিন আগে দেখি আরএসএসের অর্গানাইজারে লিখেছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে খুন করার জন্য লোক পাঠিয়েছে। চিন্তা করে দেখুন আমি কোন গোল পোস্টটা খুঁজব। তো গোল পোস্ট খুঁজতে নামলাম। এবার গোল পোস্ট খুঁজতে গিয়ে আমি বুঝবার চেষ্টা করলাম যে সারে কি হচ্ছে। প্রথমেই বুঝে গেলাম, এটা সিপিএমও ভালো বুঝেছে, যে এতে সবচেয়ে বেশি বিপদ হিন্দুদের। বিজেপি যত যা ট্রাবল তৈরি করেছে তাতে হিন্দুদের ছাড়া আর কারো ট্রাবল তৈরি হয়নি। কেন বললাম? আচ্ছা ধরুন আপনি হিন্দুদের রক্ষা করতে, আমি তালিবান ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দিলাম, হিন্দুদের পয়েন্টে ফিরি। আপনি বললেন যে একটা 2024-এর 31শে ডিসেম্বর আপনার বেঞ্চমার্ক, ভেরি গুড। তাহলে তারপরে কুমিল্লার মামুদপুরে যে হিন্দু মহিলাকে নগ্ন করে ঘোরানো হয়েছে, সে যদি ভারতে ঢুকতে চায় কী হবে? কোনো বিজেপি নেতার কাছে কোনো উত্তর নেই। আচ্ছা মতুয়ারা, স্বভাবতই মতুয়ারা বিশ্বাস করেছিলেন, অনেকবার মতুয়ারা অনেককে বিশ্বাস করেছেন, একসময় জিন্নাকেও বিশ্বাস করেছিলেন। তো মতুয়ারা বিশ্বাস করলেন যে শান্তনু ঠাকুরের কার্ড দিয়ে বম্বেতে গেলে একেবারে দেবেন্দ্র ফডনবিস এসে বলবে এসো এসো কাজ করো। এমন অত্যাচার করেছে যে এখনও রানাঘাটের লোকরা জেল থেকে ছাড়া পায়নি। তাহলে আপনি বুঝে দেখুন হোয়াট ইজ সার। টু সার উইথ লাভ হতে পারে, সেই লাভ কার প্রতি আমি অন্তত বুঝতে পারছি না, আমার ধারণা পশ্চিমবাংলার হিন্দুরাও বুঝতে পারছে না। দেখুন গোল পোস্টের কথায় ফেরা যাক। পৃথিবীতে আমি প্রথম 4টে ডির কথা সত্রপাদি খুব জোর দিয়ে বলেছেন, একটা ডির কথা একদম উড়িয়ে দিয়েছেন, যে ডিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটার নাম ডেমোক্রেসি। পৃথিবীতে প্রথম কোনো গণতন্ত্র শোনা গেল যেখানে আগে থেকে নির্বাচন কমিশনের আগে একটা শাসক দল বলছে 1 কোটি বাদ, 1 কোটি বাদ, 1 কোটি বাদ। আমি পৃথিবীতে অনেক বিয়েবাড়িতে গেছি, নিশ্চয়ই বিশ্ব গেছে, সবাই গেছেন, কোনো বিয়েবাড়িতে আমি কোনোদিন শুনিনি আগে থেকে বরকর্তা বলছে এই আমি 600 লোককে বলেছি কিন্তু 100 লোক আসবে না, 100 লোক আসবে না। পৃথিবীতে প্রথম আমি একটা ইলেকশন কমিশনের হয়ে এরকম একটা বিজেপির লোকদের পুরোটাই মনে হচ্ছে আপনার ওই আপনি যদি অপারেশন দেবী শক্তি থেকে মোত্তাকিনকে জড়িয়ে ধরা এবং শত্রুপাতিদের বাইরে রাখা নরেন্দ্র মোদী দেখেন, তাহলে পুরোটাই আপনার মনে হয় বিরাট সার্কাস। এবং সেটা গণতন্ত্রের টাকায়, যে শব্দটা অস্বীকার করছে, ডেমোক্রেসির টাকায়। ঋতব্রত আছেন, খুব শিক্ষিত ছেলে, একটা টম হ্যাঙ্কসের বিখ্যাত সিনেমা ছিল দ্য টার্মিনাল। আসলে মানুষের আইডেন্টিটি নেই, সে এয়ারপোর্টে আটকে গেছে। এবার অমিত শাহ, ঠিক আছে উনি ইংরেজি সিনেমা হয়তো দেখেন না, যদি হিন্দি সিনেমা দেখতেন, ওনার প্রিয় রাজকুমার রাওয়ের একটা সিনেমা আছে নিউটন, যে রাজকুমার রাও রাম মন্দিরে গেছিলেন, সেখানে মানুষের প্রথম দায়িত্ব ছিল লোককে ভোট দিতে নিয়ে যাওয়া। এখানে প্রথম কাজ না তুমি ভোট দেবে না, তুমি ভোট দেবে না, তুমি ভোট দেবে না। আর এই 77 বছরের স্বাধীনতার ইতিহাসে তুমি কত লোককে ভোট দিতে আনতে পেরেছো? 70%। তোমার টোটাল 77 বছরের ইতিহাসে 70% বেশি লোক ভোট দেয়, 30% মানুষ এমনিতেই ভোট দেয় না। তারপরে তুমি বলছো আরও বেশি লোককে ভোট থেকে বার করো, ভোট থেকে বার করো। তুমি আসলে 1947-এর আগের ওই সিস্টেমটায় ফিরে যেতে চাইছো, যখন শুধু ধনীরা ভোট দিত, দলিত মুসলমান প্রান্তিক মানুষরা ভোট দিতে পারতো না, যে সিস্টেমটাকে আম্বেদকর চ্যালেঞ্জ করেছিলেন। এবার বিজেপির আম্বেদকরের নাম শুনলেই রাগ হয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন আপ লোগ ইতনা আম্বেদকর আম্বেদকর কিউ कहते हैं। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সত্যি আম্বেদকর কেন ভাববো, কেন আম্বেদকর কনস্টিটিউশন এগুলো নিয়ে ভাববো? হ্যাঁ, গোল পোস্টের জন্য আমরা কি নিয়ে ভাববো? গোল পোস্টের জন্য ভাববো যে কটা সিএ ক্যাম্প হচ্ছে, কটা সিএ ক্যাম্পে কজন এখন অবধি রেজিস্টার করেছে,
আপনি ডেমোক্রেসি চান না আপনি ইনক্লুসিভ ডেমোক্রেসি চান না আপনি একটা এমন একটা দেশ চান যে দেশটায় মানুষ সত্যি সত্যি খেয়ে পড়ে বাঁচবে, সেটা আপনাকে ভাবতে হবে। পরের বক্তা কংগ্রেসের পক্ষে সুমন, আর এক সুমন রায়চৌধুরী। একটু আগে বিজেপির প্রতিনিধি ভয়ের পরিবেশের কথা বলছিলেন। ভয়ের পরিবেশ তো আছেই। আপনারা সিএ, এনআরসি, অধুনা এসআইআর সব কিছু জড়িয়ে খিচুড়ি বানিয়ে একটা ভয়ের এবং ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, যাতে কোনো একটি পার্টিকুলার একটি সম্প্রদায় ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে তাদের মনের মধ্যে শঙ্কা জাগে। এই কাজগুলো তো আপনারা করছিলেন। দেখুন, এসআইআর স্বাধীনতার পর 8 বার ভারতবর্ষে হয়েছে, কিন্তু আমরা কখনো দেখিনি এইভাবে বিরোধীদের রাস্তায় নামতে। আমাদের দলের সারা ভারতবর্ষ জুড়ে রাস্তায় রাস্তায় আমরা যখন সিগনেচার ক্যাম্পেইন করছি, এত মানুষ এসে তাতে পার্টিসিপেট করছে। আমরা এসআইআরের বিরোধী নই, জাতীয় কংগ্রেস এসআইআরের বিরোধী নয়, বাট পলিটিক্যালি মোটিভেটেড এসআইআরের আমরা বিরোধী। বিহার এবং মহারাষ্ট্রকে যদি আপনি উদাহরণ হিসাবে দেখেন, তাহলে দেখবেন একটা ডেমোগ্রাফিক চেঞ্জ আনার চেষ্টা করছে এই এসআইআরের মাধ্যমে এই ভারতীয় জনতা পার্টি এবং তাদের শাখা সংগঠনে পরিণত হয়ে যাওয়া ইলেকশন কমিশন। এই যে ইলেকশন কমিশনার, তাকে শ্রদ্ধার সঙ্গে বলছি, তিনি একজন সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে রয়েছেন। অনুরাগ সিং ঠাকুর কোনো মন্তব্য করলে এফিডেভিট জমা দিতে হবে না, কিন্তু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী কোনো প্রশ্ন তুললে তাকে এফিডেভিট জমা দিতে হবে। আবার সাথে সাথে এই কথাটাও বলতে কোনো দ্বিধা নেই, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আজ অবধি যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী, যিনি যখন একমাত্র এনডিএর নির্বাচিত সাংসদ ছিলেন, তিনি আবার পার্লামেন্টে আটওয়ালজির মুখের ওপরে কাগজ ছিঁড়ে ফেলেছিলেন। কেন? সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে নির্বাচন চাই। আমি জানি না তৃণমূল কংগ্রেস এসআইআরের কেন বিরোধিতা করছে। আজকে আসামে বিরোধীরা বলছে আসাম কেন বাদ রইল এসআইআর থেকে, একই কারণ। আজকে বিজেপির ওখানে সুবিধা হবে এসআইআরকে বাদ রাখলে, আর এখানেও তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে এসআইআরকে বাদ রাখলে। আমাদের একটাই কথা, আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক। দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়রা এসে ভোট যেন না দেয়। বিগত নির্বাচন অবধি 1000 বার মেল করা সত্ত্বেও, ডকুমেন্ট জমা দেওয়া সত্ত্বেও 2006 সালে আমার বাবা মারা গেছিল, তিনি আজও ভোটার। তার সঙ্গে ভোটের দিন হয়তো আমার কোনো না কোনো প্রতিবেশীর দেখা হয় ভোট গ্রহণ কেন্দ্রে। কেন হবে এটা? আমি কখনো চাইবো না ডেড ভোটাররা ভোট দিক। আপনারা যদি সেই আঙ্গিকে এসআইআর করেন, জাতীয় কংগ্রেসের কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা যদি ভারতবর্ষের কোন কোন পকেটে বিরোধী ভোট রয়েছে, ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোর কোথায় কোথায় ভোট ব্যাংক আছে, সেই জায়গাগুলোকে টার্গেট করে ডিলিশন করেন, সেই জায়গায় আমাদের আপত্তি রয়েছে। এবং বিহার, মহারাষ্ট্র এগুলোর হচ্ছে বড় বড় উদাহরণ। তাই আমরা এসআইআরের বিরোধিতা করছি। আমাদের অনুপ্রবেশকারীদের ভোটের কোনো প্রয়োজন নেই। একটু আগে শতরূপাদি বলছিলেন এসআইআর নিয়ে ভয়, এসআইআর নিয়ে ভীতি। কেন সুযোগ পাবে বিরোধীরা? আপনারা দায়ী তার জন্যে। কারণ এসআইআরকে আপনারা নিজেদের রাজনৈতিক স্বার্থে এবং একটা সম্প্রদায়কে ব্যাকফুটে ফেলে দেওয়ার জন্যে, তাদের ডেমোক্রেটিক রাইটকে ছিনিয়ে নেওয়ার জন্যে আপনারা এসআইআরকে ব্যবহার করছেন। আর কোনোদিন এমন কোনো দল যাতে ক্ষমতায় না আসে সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন। শুধু সম্প্রদায়, মন্দির, মসজিদ, এটাই আপনাদের টার্গেট। তাই আজকে ভারতবর্ষের মানুষ আপনাদের বিরুদ্ধে, এই এসআইআরের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আমি একজন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আপনারা যারা আছেন এখানে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তাদের কাছে জানতে চাই যে, এক, এসআইআর হলে ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা ঠিক কতটা? এক। দুই, ধরে নিন কোনো ব্যক্তির নাম এসআইআরের ফাইনাল লিস্ট, অর্থাৎ যে ভোটার লিস্টে বেরোবে সেখানে ওঠেনি,
তখন তার কি হবে, তার পরিচয় কি হবে, ডাউটফুল ভোটার না অন্য কিছু, এর ফলে তার কি কি সমস্যা হতে পারে। 3, একটা কথা বারবার বলা হচ্ছে যে মা বাবার জন্মের শংসাপত্র দেখাতে হবে। কাদের দেখাতে হবে এই নথি? সবাইকে নিশ্চয়ই নয়। এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। পরের বক্তা অধ্যাপক শিবাজী প্রতিম বসু। শুভ সন্ধ্যা। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। থেমে গেছে, ইঙ্গিতটা কি আমরা জানি, সেটা বিশ্ব। ইঙ্গিতে একটা অদ্ভুত কথা মনে হচ্ছে যে সুকুমার রায়ের একটা খুব ছড়া, কিন্তু ছড়ার একটু যদি তার মধ্যে পেথো জানা যায় যদি, তাহলে ফুল ফোটে তুমি ভাবো আমি শুনি পটকা। তো আসল কথা, এটা যদি একটু ব্যথার দিক থেকে দেখি, ভদ্রলোক তো ঠিকই, ভদ্রলোক যিনি আজকে আর নেই, তিনি তো এসআইআর চালু হয়েছে, এসআইআর আমার মৃত্যুর জন্য দায়ী লিখতে পারতেন। এসআইআর বলা হচ্ছে তিনি শুনছেন, অর্থাৎ শুনছেন তিনি যে এনআরসি। এসআইআর বলা হচ্ছে শুনছেন এনআরসি। ওয়াই? তার কারণ এনআরসির মধ্যে একটা যে বড় দিক আছে সেটা হচ্ছে ডি ভোটার করে দেওয়া, এবং এসআইআরের মধ্যে যে ব্যাপারটা আছে, ডি ভোটার হওয়ার একটা সম্ভাবনা ঘুরপথে, না আপনি ভোট দিতে পারবেন না, এইসব ডকুমেন্টস আপনি প্রডিউস করেননি, তার ফলে এনআরসি হওয়ার একটা প্রিলিউড যদি আমি বলি, সেইটে তৈরি হতে পারে। এই জায়গাটা সাংঘাতিক একটা জায়গা, মানুষের ভেতরের ক্রাইসিস, আইডেন্টিটি চলে যাওয়ার ব্যাপারে একটা দারুণ ব্যাপার। অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে, জর্জিও আগাম্বেন, অত্যন্ত নামকরা এখনকার এই মুহূর্তে ইতালির একজন বড় ভাবুক, তিনি একটা বই লিখেছেন, তার নাম হোমোস্যাকার। হোমোস্যাকার হচ্ছে এনশিয়েন্ট গ্রিসে এমন একটা প্রথা যাতে কাউকে শাস্তি দিতে গেলে আর কিছু করা হতো না, তার কাছে তার যেসব লিগ্যাল রাইটস ছিল, তার সিটিজেনশিপ, মূলত সিটিজেন কথাটা বাই দ্য ওয়ে এসছে সেটা সিটি থেকে, এবং সমস্ত পুলিশ বা সেখানকার মানুষকে সিটিজেন বলা হতো। তো সেই সিটিজেনশিপটা স্ট্রিপ করে দেওয়া হতো, তাকে নগ্ন করে দেওয়া হতো। তারপরে হি বিকামস হোমোস্যাকার। মানে পবিত্র বলি প্রদত্ত, পবিত্র বলি প্রদত্ত, তাকে নিয়ে যা কিছু যে করতে পারে, কারণ হি বিকাম স্টেটলেস। আজকে যদি রোহিঙ্গিয়া যারা আছে, একটা কথা রোহিঙ্গিয়া নিয়ে অনেক কথা আমরা বলি, রোহিঙ্গিয়া পিপল আর স্টেটলেস পিপল। যারা ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করেন তারা জানেন, রিফিউজি নিয়ে কাজ করেন তারা জানেন, রিফিউজিদের একটা স্টেটাস আছে, ইউএনএইচসিআর তাদের দেখাশুনো করে। কিন্তু যারা স্টেটলেস, যারা আইডিপি, যারা ইন্টারনালি ডিসপ্লেস পারসন, সেখান থেকে ওখানে যাচ্ছেন, তাদেরও কিছু একটা হয়তো ব্যবস্থা আছে, স্টেটলেসদের কিছু নেই। স্টেটলেসদের মেরে ফেলা যেতে পারে, এবং ওইখানে তাদেরকে মেরে ফেলাও যেতে পারত। ওই জন্য পবিত্র বলি প্রদত্ত, হোমোস্যাকার, বিখ্যাত বই জর্জিও আগাম্বেনের। তো সুতরাং আমি কেন এই কথা বলছি, যে কথাটা বারংবার চলে আসছে, যে আজকে আসামে কেন হচ্ছে না। ঠিকই জ্ঞানেশবাবু বলেছেন যে কেন হচ্ছে না, তিনি বলছেন যে ওখানে তো একটা গণ্ডগোল আছে, অনেক কিছু আছে, কিছু কারণ মূলত এনআরসি তৈরি করার একটা, এনআরসি তো আসামকে ঘিরেই তৈরি হয়েছিল, ফার্স্ট এনআরসি তৈরি হচ্ছে আসামকে ঘিরে, সবাই হিস্টোরিক্যালি জানে। এই যে এনআরসি তৈরি হলো, এনআরসি তৈরি হতে গিয়ে যেটা দেখা গেল যে 19 লক্ষ যে এনআরসির মধ্যে 12 লক্ষ হচ্ছে হিন্দু যারা পূর্ববঙ্গ থেকে এসছেন। তো তারা তো সিএ মাধ্যম, তারপরে কী হলো, যখন এটা হলো সিএ তখন চালু করা হলো। সিএতে কী হবে বলা হলো, না এনআরসি যদি কাউকে ডিভোটার করে তাকে কনসেন্ট্রেশন ক্যাম্প বলছি না, মানে ভুল বললাম, ডিপোর্টেশন, যেখানে আরেকটা যেখানে তাদের রাখা হয় ডিটেনশন ক্যাম্পে, তাদেরকে নাগরিকত্ব দেবে হচ্ছে সিএ দেবে। তো এই সিএ যখন বলা হলো আসামে যদি আপনি বলুন সিএ দিয়ে দেবো এদের, আসাম আবার খেপে উঠবে। আমাদের এখানে যদি বলুন সিএ, এখানে সিএটা চলে, এখানে বলুন এনআরসি চালু করবে। এই যে দুটি দিক, আসামে গেলে এনআরসি চলবে, এখানে এই যে দুটো ন্যারেটিভ তৈরি হচ্ছে, এরই ফাঁসে প্রবীরবাবুর মতো একটি নিরপরাধ, একটি নিরীহ মানুষ, গোবেচারা মানুষ, তিনি প্রাণ দিলেন। আজকে একটা কথা এটা বলুন, যারা এনআরসিতে বাদ গেছিলেন আসামে, তার মধ্যে একজন ছিলেন আসাম সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য। তো তিনি ছিলেন, তো তিনি তো এখানকার নাগরিকদের উপাচার্য হলেন কি করে? এটা অত্যন্ত দুঃখের বিষয়। আজকে এইটাকে নিয়ে আমরা, এই রাজনীতি এই জায়গায় গেল,
কোথায় কত পার্সেন্ট ভোট হবে, কতজন ভোট দিতে যান, বহু লোক, বহু বড় লোক তো আলিপুরের ভোট দিতে যান না। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোথায় সাকসেসফুল হবে, যে কত লোককে আমরা ইনক্লুড করতে পেরেছি। হ্যাঁ, এতদিন যদি আমাদের যে সেন্সাস না হয়ে থাকে, এতদিন যদি সেন্সাস না হয়ে থাকে, 21-এ যেটা হওয়ার ছিল হয়তো করোনার জন্য হয়নি, তারপরেও হতে পারতো, কিন্তু এই ব্যাপারে এত আগ্রহ, এত দ্রুততার সঙ্গে এই জিনিসটা করা হচ্ছে এবং এত স্বল্প সময় কেন, এ প্রশ্ন তো থেকেই। শিবাজিদার কথার সূত্র ধরে একটা ইনফরমেশন আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এমন একটা জেলা রয়েছে রাজ্যে, জেলার নাম উত্তর 24 পরগনা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর পর এই জেলায় ভোটার বেড়েছে 58%, যাদের মধ্যে বড় সংখ্যায় মতুয়ারা রয়েছেন, যে হিন্দুরা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে এসেছেন। এদের নাগরিকত্ব দিতে সিএএ এনেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আপনারা যদি বনগাঁ এবং তার আশেপাশে এলাকায় যান, তাহলে দেখবেন সিএএ ফর্ম ফিল আপ করতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়ছেন এরা। কারণ বহু ক্ষেত্রেই তাদের বলা হচ্ছে বাংলাদেশের নথি দেখাতে, যেটা অনেকের কাছেই নেই। একদিকে নাগরিকত্ব নেই, অন্যদিকে সামনে এসআইআর। মতুয়ারা কিন্তু সত্যি উদ্বেগে রয়েছেন। পরের বক্তা বিজেপির পক্ষে অভ্র সেন। দেখুন, আমি প্রথমেই ক্ষমা চাই নিচ্ছি। আমি এর আগে জানতাম যে আমাদের রাজ্যের সবচেয়ে ভালো খিচুড়িটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজোর দিন তৈরি হয়। এবার আজকে এই মেগা ডিবেটে এসে দেখছি এখানে একটা সুন্দর খিচুড়ি তৈরি হচ্ছে। বোধহয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে খিচুড়িটা তৈরি হয় তার থেকেও ভালো খিচুড়ি। নয়তো কী বলবো বলুন তো, 2005 সালে মুখ্যমন্ত্রী তিনি ছিলেন না, উনি নেতৃত্ব ছিলেন তৃণমূলের। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের ফোটে দাঁড়িয়ে বললেন 1 কোটি অনুপ্রবেশকারী নাকি পশ্চিমবাংলায় আছে। 2005 সালে যদি 1 কোটি অনুপ্রবেশকারী থাকে, তাহলে এখন সেটা শূন্য হলো কি করে? এই উত্তর তো গণিতজ্ঞ অরূপ দিয়ে এরপরে নিশ্চয়ই দেবেন, এর আগে ঋতুদা বলেছেন। আর সত্যি কথা বলতে মানে আজকে ডিবেটে এইসব বাঘা বাঘা লোকজন দেখে আমার তো ভয় লাগছিল যে গণিতজ্ঞ, এক একজন বড় বড় গণিতজ্ঞ। অরূপদা কিছুদিন আগে থেকে বলা শুরু করেছেন বিভিন্ন মিডিয়াতে, কি কথা, যে বিহার এসআইআরে নাকি যে 68 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে থেকে আবার নাকি 21 লক্ষ নামের অন্তর্ভুক্তি হয়েছে। এবার অরূপদার মতো গণিতজ্ঞ আমাদের পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করবেন এবং এত সুন্দরভাবে লোককে বোঝাবেন, এটা যদি কেসিনাথ জানতেন তাহলে কেসিনাথ কিন্তু অঙ্কের বই না লিখে ছড়ার বই লিখতেন। কারণ অরূপদা এত বড় গণিতজ্ঞ, উনি পিআইবি ডেটা মানেন না। উনি ছেড়ে দিন, পিআইবি তো নাই সরকারি সংস্থা, উনি মানবেন না। বেসরকারি সংবাদ মাধ্যমে একাধিক জায়গায় রিপোর্ট বেরিয়েছে যে যেই 21 লক্ষ নাম নথিভুক্ত হয়েছে, অন্তর্ভুক্তি হয়েছে, দে আর নট ইনক্লুসিভ অফ দ্যাট 68 lakhs। এটা পুরোপুরি আলাদা। কিন্তু কেসিনাগের থেকেও 10 ডিগ্রি ওপরে যাওয়া অরূপদা মানুষকে ভুল বুঝিয়েছেন, সুন্দর খিচুড়ি রান্না করেছেন। এবার এই প্রশ্ন তো আসে যে আধার কার্ড ইনক্লুড করতে বলেছে সুপ্রিম কোর্ট, ঠিকই তো, তাহলে এবার এটা নিয়ে চেল্লামেল্লি করবো। তাহলে অরূপদাকে এরপরে যেহেতু উনি বলতে আসবেন, এই উত্তরও দিতে হবে। অরূপদা এদিকে তাকান, আপনার সরকার 2017 সালে সার্কুলার দিকে বলেছে, শুনবেন, এজ গ্রুপ 18+ এই সরকার নাকি 105% আধার কার্ড ইস্যু করছে। মানে পার 100 জন এই সরকার নিজেই বড়াই করে বলছে 105টা আধার কার্ড দিচ্ছে। এবার অরূপদা নিশ্চয়ই একজন বড় গণিতজ্ঞ, উনি বোঝাতে পারবেন যে এই এক্সট্রা 5টা আধার কার্ড পার 100টা আধার কার্ড, সেটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অরূপদা নিজে, এত বড় গণিতজ্ঞ, উনি গলায় ঝুলিয়ে ঘুরছেন? এই উত্তর নিশ্চয়ই দেবেন। দেখুন, আরেকটা কথা বলতে হয়, যেটা কেউ বলেননি, বলতেই পারতেন, পরে হয়তো বলবেন অরূপদা, যে বিহারে 22 লক্ষ লোক, মৃত লোকের নাম বাদ গেছে। তারপর সুপ্রিম কোর্টে কিন্তু দেখা গেছে তার মধ্যে থেকে 2 জন গিয়ে বলেছে না, আমরা মৃত নই, আমরা জ্যান্ত। এবার এটা যদি তৃণমূলী যুক্তি হয় যে 2 জন জ্যান্ত লোক এসে বলেছে যে একদম দেখুন আমাদেরকে মৃত বলে দিয়েছিল, ঠিক, একদম ঠিক যুক্তি। তাহলে 22 লক্ষ মৃতের মধ্যে 2 জনকে পাওয়া গেছে যারা জ্যান্ত, ভুল হয়েছে, বিচ্যুতি হয়েছে। এবার আমি যদি বলি যে তৃণমূল কংগ্রেস নামক দলটায় 2 জন উন্মাদ আছে, সেজন্য পুরো দলটা পাগল, সেটা কি ঠিক যুক্তি? নিশ্চয়ই তা নয়। তা যদি না হয় তাহলে 22 লক্ষ মৃত ভোটারকে আপনি ইকুয়েট করতে পারেন না 2 জন জ্যান্ত পাওয়া গেছে, তারা সুপ্রিম কোর্ট গেছে, তাই এন্টায়ার ইলেকশন প্রসেস বা এন্টায়ার এসআইআর প্রসেস ফল্টি, এটা কিন্তু বলা যায় না। আর আমি শুনছিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা। ঋতদা, আপনি তো আগে বামপন্থী একজন নেতা ছিলেন। ঋতদা, 2002 সালে আপনি সম্ভবত বামপন্থী দলে সক্রিয় ছিলেন। তা আপনি এত বড় ভুল তথ্য দিলেন কি করে যে 2 বছর ধরে এসআইআর হয়েছে? অগাস্ট 2001-এ শুরু হয়েছিল, জানুয়ারি 2022-এ শেষ হয়েছে। কি সুন্দর করে খিচুড়ি বানিয়ে চলে গেলেন। দেখুন, উনি এটা ভুলে গেলেন যে বাংলাদেশের কক্সেস বাজারে লাখ লাখ রোহিঙ্গা মায়ানমার থেকে ঢুকে বছরের পর বছর ছিল এবং তার সরকার 450 কিলোমিটার বর্ডার ফেন্সিংয়ের জন্য জায়গা দেয়নি। তার মানে
জিওগ্রাফির অধ্যাপকদের কাছে আমার প্রশ্ন, এই যে কক্সবাজার থেকে ঢুকে পড়েছে এই লোকগুলো আমাদের পশ্চিমবঙ্গে, আপনারা ফেন্সিং করতে জায়গা দেননি, তাহলে কি আপনাদের মাথায় আগে থেকে চলছিল যে পিসি তো জানে 1 কোটি অনুপ্রবেশকারী, আমি আরও ঢোকাই, তারপর আমি ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে এদেরকে আমার নিজের ভোটার করবো? দায়টা কোথায়? এটা আমার কাছে প্রশ্ন। আর আরেকটা আমি অসাধারণ কথা শুনলাম, সিপিএমের থেকে লাইন দিয়ে কে নাকি কোথায় দাঁড়িয়ে আছে, খুব ভালো কথা। লাইন দিয়ে আমার ওই কথাটা মনে পড়ছে, পিনারাই বিজয়ন যখন কেরালাকে দেউলিয়া করে দিয়েছিলেন 21,000 কোটি টাকা কেন্দ্র সরকারের থেকে অনুদান নেওয়ার জন্য, উনিও লাইন দিয়ে কিন্তু বাটিয়াতে দাঁড়িয়েছিলেন এই কেন্দ্র সরকারের কাছে। তখন কিন্তু আমরা কোনো ধরনের ডিফারেন্সিয়েশন করিনি। কেন্দ্র সরকার কিন্তু কেরালা সরকার অত দেউলিয়া হয়ে যাওয়ার পরেও তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমি লাইন না হয় উনি গুলিয়ে ফেলেছেন বুঝতে পারলাম, সিপিএমের প্রতিনিধি, কিন্তু ওর পার্টির লাইনও গুলিয়ে ফেললেন। উনি ভুলে গেলেন 2012 সালে 12 নম্বর পার্টি কংগ্রেসের সিপিএমের কি ডিসিশন ছিল। তখন প্রকাশ খারাপ চিঠি লিখে মনমোহন সিংকে জানিয়েছিলেন যে যেই হিন্দুরা বাংলাদেশ থেকে শরণার্থীরা এসছে তাদেরকে সিটিজেনশিপ দিতে হবে। মানে খিচুড়ি তৈরির একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, নিজের পার্টির লাইন ভুলে যাচ্ছে। কেন? কারণ এখন তারা ইন্ডি জোটের সদস্য, তৃণমূলের সঙ্গে গলা মিলিয়ে বড় বড় ডায়লগ দিতে হবে। খুব ভালো কথা, তাই করুন, আমার এতে কিছু বলার নেই। তারপর আমি শুনলাম ও মা, রাজনৈতিক বিশ্লেষক সুমনদার বক্তব্য। আমি তো বুঝতেই পারলাম না সুমনদা রাজনৈতিক বিশ্লেষক নাকি তৃণমূল প্রতিনিধি। সুমনদা গোলপোস্ট নিয়ে অনেক কিছু তির্যক মন্তব্য করছিলেন, ঠিকই তো, খালি গোলপোস্ট নিয়ে যখন বক্তব্য রাখছিলেন, উনি বিশ্লেষণ করছিলেন, তখন উনি ভুলে গেলেন বামপন্থী আব্দুস সাত্তার, বামপন্থী মন্ত্রী ছিলেন, উনি এখন চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ অ্যাডভাইজার। অরূপদা এত সুন্দর খিচুড়ি বানিয়ে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খিচুড়ি বানিয়ে সেটা হতে পারেনি, কিন্তু একজন বামপন্থী নেতা গোলপোস্ট বদলে অ্যাডভাইজার হয়ে গেছে, সেটা উনি ভুলে গেছেন। ঠিক আছে, ভুলে যেতেই পারেন। এখন বলবে অরূপ, কারণ অরূপকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের পক্ষে। এসআইআরের যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণাটাই আনকনস্টিটিউশনাল। কেন বলছি এই কথা? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 এবং রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুলস 1960 অনুযায়ী রিভিশনস টু বি ক্যারিড আউট ইউজিং দ্য এক্সিস্টিং রোলস অনলি, মানে আমি যদি ভোটার লিস্টের কোনো পরিমার্জন সংশোধন করতে হয় সেটা আমার কাছে যে এক্সিস্টিং ভোটার লিস্ট রয়েছে তার উপরেই করতে হবে। এবার বিশ্বদা বলা হচ্ছে 2002, কেন 2002? এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাইনি। কেন 2003 বা 6 নয়, বা কেন 1995 বা হবে না? আমরা সবাই জানি 2009 ডিলিমিটেশন কমিশনের ঘোষণার পরে নতুন করে আসন পুনর্বিন্যাস হয়েছে। তাই 2002 সালে, যেমন আমি নিজে ঢাকুরিয়া বিধানসভার ভোটার ছিলাম, ঢাকুরিয়া বিধানসভাটারই আজকে অস্তিত্ব নেই। তাহলে যদি বেঞ্চমার্ক ধরতে হয়, হয় আপনাকে ডিলিমিটেশনের পরবর্তী বেঞ্চমার্ক ধরা উচিত ছিল, বা নইলে তার পূর্ববর্তী। কিন্তু কেন 2002? ওই শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে হবেই। আমি এখানে আস্তে আস্তে, প্রথমে বলছিলেন সিপিএমের মুখপাত্র বলছিলেন, আমি বুঝতে পারছিলাম না পিনারাই বিজয়ন সিপিএমের নেতা না এখানে চন্দনবাবু সিপিএমের নেতা। আমার গুলিয়ে যাচ্ছিল, কারণ পিনারাই বিজয়ন এবং তার সরকার সরাসরি রিজেক্ট করছে এসআইআর ইজ এ ভেইলড অ্যাটেম্পট টু ইমপ্লিমেন্ট এনআরসি থ্রু ব্যাকডোর। আর এখানে সিপিএমের মুখপাত্র তৃণমূলকে আসলে কি যা হয় আর কি একটু ব্যালেন্স করতে হবে, নইলে নিজের রাজনৈতিক অস্তিত্ব এমনি শূন্য হয়ে গেছে, মাইনাসে তো আর যাওয়া যায় না। আমরা কেন প্রতিবাদ করছি? আমি আবারও বলছি, আমি ব্যক্তি আক্রমণের একদম পক্ষপাতী নই। আমি কোনোদিন সচরাচর কোনো স্টুডিওতে ব্যক্তি আক্রমণ করি না, কিন্তু আমি আশা করব আমার যারা সহ প্যানেলিস্ট তারাও কেউ কাউকে ব্যক্তি আক্রমণ করবেন না। কিন্তু এক্ষেত্রেও দেখলাম তার কিছুটা অন্যথা হলো। তা আমি একটা কাজ করি, আমি কোনো তৃণমূল নেতা মন্ত্রী কোনো লোকাল জামাইয়ের কথা যাব না, আমি একটু গ্লোবাল জামাইয়ে যাই। কে এই গ্লোবাল জামাই? এই গ্লোবাল জামাইয়ের নাম মনীষ বানসাল, ডিএম সাহারানপুর। কবে হলেন? 25শে জুন 2025। গ্লোবাল জামাই ডিএম সাহারানপুর হলেন 25শে জুন 2025। আরেকজন মহিলা, তার নাম মেধা রূপম, তিনি ডিএম নয়ডা হলেন 28শে জুন 2025। ঘটনাচক্রে এরা স্বামী স্ত্রী। মেধা রূপম তিনি কন্যা, মনীষ বানসাল তিনি জামাই। কার জামাই? আমাদের মহামান্য চিফ ইলেকশন কমিশনার। এবং কবে হলো এই ঘটনা? 24 তারিখে, যখন এসআইআর অ্যানাউন্সড হলো তার 4 দিন এবং 3 দিনের মাথায় এই ট্রান্সফার। আমি বলছি না তারা অযোগ্য, নিশ্চয়ই তারা যোগ্য, তাই তারা উন্নতি পেয়েছেন, পদোন্নতি হয়েছে। কিন্তু এই যে কীর্তিকলাপগুলো সামনে আসছে, আজকে ধরুন একটা এইমাত্র ঘটনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে সাংবাদিক সম্মেলন করে দেখিয়েছেন, এই যে বারবার করে বলা হচ্ছে এই 1 কোটি রোহিঙ্গা মুসলমান, মোটামুটি
80,613টা বুথ পশ্চিমবঙ্গে। যদি 1 কোটি বা 1,25,00,000 রোহিঙ্গা মুসলমান হয় তাহলে বিশ্বদা মোটামুটি বুথ পিছু 250 থেকে 300 রোহিঙ্গা আছে। শতরূপতি রোহিঙ্গা কেমন দেখতে দেখেছেন কখনো? দিদি বাড়ি বোধহয় বালিগঞ্জে। বালিগঞ্জে সিটিজেন্স পার্কে ঘুরতে গেলে রোহিঙ্গা দেখা যায়? ওরা কি রোববার দুপুরবেলা কচি পাঠার ঝোল দিয়ে ভাত খায়, মঙ্গলবার নিরামিষ খায়, না শুক্রবার সন্তোষী মায়ের পুজো করে? আমার জানার ইচ্ছে রয়েছে রোহিঙ্গা কেমন দেখতে। আমার মনে হয় রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে আমাদের রাজ্যে পূর্ব মেদিনীপুর বলে একটা জেলা আছে, সেই জেলায় কাথি বলে একটা শহর আছে, ওখানে শান্তিকুঞ্জ বলে একটা বাড়ি আছে, ওখানে গেলে রোহিঙ্গা খুঁজে পাওয়া গেলেও যেতে পারে। বাকি আমি অন্তত আজ অব্দি জ্ঞানত কোনো রোহিঙ্গা দেখিনি। কিন্তু রোহিঙ্গাদের উৎপত্তিস্থল যেখানে, সারা ইউনেস্কো রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে 14 লাখ রোহিঙ্গা আছে সারা পৃথিবীতে। রোহিঙ্গারা মায়ানমার থেকে, সেই যে মায়ানমারের বর্ডার কারা শেয়ার করছে? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তাহলে রোহিঙ্গারা যদি তর্কের খাতিরে আমি ধরেও নিই ভারতবর্ষে ঢুকেছে, তারা ঢুকেছে এই 4টে রাজ্য দিয়ে, কারণ তারা তো ভিসা পাসপোর্ট করে ঢোকেনি, তারা তো অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে এই 4টে রাজ্যে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কার? অপদার্থ অমিত শাহ, নিজে অপদার্থ। আজকে বাংলাদেশের সাথে বর্ডার কারা শেয়ার করছে? ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম। একা পশ্চিমবঙ্গের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এসআইআর। কেন ত্রিপুরা নয়, কেন আসাম নয়? কারণটা বোঝার জন্য খুব বিরাট পণ্ডিত হতে হবে না। আমি শুধু বলছি, আপনার প্রদীপ করের ঘটনা সকলে জেনেছেন। আজকে গোটা বাংলার মানুষ বলছে, সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। যেভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, আজকেও কুচবিহারের ঘটনা বিশ্বদা তোমাদের চ্যানেলে দেখানো হয়েছে, আরেকজন মানুষ আত্মহত্যার চেষ্টা করেছেন কুচবিহারে। 2002 সালের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র কালজানি এইডেড প্রাইমারি স্কুলের 2 নম্বর বুথ। বর্তমানে এটি উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা অঞ্চলের 303 নম্বর বুথ। অনলাইন ভোটার লিস্টে 140 জনের নাম আছে, 140, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে 722 জনের নাম ছিল। এসআইআর এর আগেই 582 জনের নাম হাওয়া। এই হাওয়া আমরা বিহারের ক্ষেত্রেও দেখেছি। অফিসে বসে বিজেপির কর্মী, বিজেপির ক্যাডাররা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে, নাম তুলছে। এবং এই ভিডিও যিনি করেছিলেন তিনি একজন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কর্মী ছিলেন, পরে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ডকুমেন্টারি করছিলেন, আমি নাম করে বলছি অজিত অঞ্জুম। তার সেই ডকুমেন্টারি যখন ভাইরাল হলো, নির্বাচন কমিশন কোথায় তাদেরকে শোকজ করবে যারা এই দুর্নীতি করেছে, সেটা না করে সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করলো। সুপ্রিম কোর্টে ঘাড় ধাক্কা খেয়েছে। আমি শুধু এখানে যেহেতু 2বার বেল পড়ে গেছে, আমি খুব বেশি সময় নেব না। আমি বারবার করে বলছি নির্বাচন প্রক্রিয়া হওয়া উচিত, যেটা সুমনদাও সম্ভবত বলেছেন যে সারা ভারতবর্ষের 70% বেশি মানুষ ভোটই দেয় না, সেখানে আমাদের নির্বাচন প্রক্রিয়াটাকে তো ইনক্লুসিভ হওয়ার কথা। আম্বেদকরের কথা বলেছেন, আম্বেদকর বললে আবার অমিত শাহ রেগে যাবেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন 2024-এ যে ইতনা বার আম্বেদকর আম্বেদকর করনে কে জায়গা अगर ভগবান কা নাম লেতে তো আজ সড়ক পৌঁছ যাতে। তো আম্বেদকরে যাদের অ্যালার্জি তাদের ভোটারেও অ্যালার্জি থাকবে, কিন্তু মানুষের ভোটারের এনার্জি তো মমতা ব্যানার্জি। কি করা যাবে বাংলার বুকে? তাই যত চেষ্টাই করুন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকেন। আর ভোটার লিস্ট হওয়া উচিত ইনক্লুসিভ। 1928 মতিলাল নেহরুর করাচি অধিবেশনের প্রস্তাব, 32 সালে ব্রিটিশকে দেওয়া প্রস্তাব, ব্রিটিশ সেদিনকে প্রত্যাখ্যান করেছিল, কারণ ভারতবর্ষের সব মানুষকে ভোটাধিকার দিতে চায়নি ব্রিটিশ। এই যে বলেন না দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ, দেশভাগের ভোটাধিকার কজন ভোট দিয়েছিল? 18% মানুষ ভোট দিয়েছিল। সাধারণ গরিব মুসলমান কি আদৌ দেশভাগ চেয়েছিল? সেটা তো জানাই যায়নি, কারণ গরিব মুসলমানের তো ভোটাধিকারই ছিল না। আজকে এই যে একটা ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হয়, আমরা খুব পরিষ্কার ভাষায় বলি, এ রাজ্যের বুকে ভোট চুরি করে ভোটে জেতার অপচেষ্টা পশ্চিমবঙ্গের মানুষ সর্বশক্তি দিয়ে রুখবে। আজকে প্রদীপ করের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে। সারা বাংলার 10.5 কোটি মানুষ সমস্যার একটা কথাই বলবে, যে রাজ্যে ম্যাডাম থাকে সে রাজ্যে স্যারের প্রয়োজন নেই। আমি আসবো ঋতব্রতর কাছে। ঋতব্রত, বিজেপির বক্তব্য যে এসআইআর নিয়ে আপনারা অকারণ হাওয়া গরম করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, আপনারা যে আত্মহত্যাকে এসআইআর বলে চালিয়ে দিচ্ছেন, নানা রকম ঘটনা আপনারা ঘটছেন এবং আপনারা ভেতরে ভেতরে কোথাও ভয় পাচ্ছেন। না, আমি প্রথমে এটা একটা বেসিক শিক্ষা যে আই মাস্ট অথেন্টিকেট। আমি যা বলবো তা আমায় অথেন্টিকেট করতে হবে। তো আমি এটা অথেন্টিকেট করছি আপনার শোয়ে। আমি ইলেকশন কমিশন কোট করছি। The SIR Special Intensive Revision was launched in 2002 to completely verify and update the electoral rolls across states, involving door-to-door verification of voters and inclusion/deletion corrections. It was a massive exercise, larger than routine annual revisions, and required coordination with district election officers, BLOs, and verification teams.
ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড তামিলনাড়ু এসআইআর ডেটা দিয়ে বলা হয়েছে 2002-এ শুরু হয়ে শেষ হয়েছে 2004-এ। তো আমি এটা বাধ্য হলাম অথেন্টিকেট করতে, কেননা আমি যখন কোনো টক শোয়ে কিছু বলবো, সেটা পার্লামেন্ট হতে পারে বা টক শো হতে পারে, আমি যা বলবো তা অথেন্টিকেট করবার দায়িত্ব আমার। আমি গল্পের গরু গাছে তুলে দিতে পারি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তরুণ ফরেনার্স ট্রাইব্যুনাল, এই যে প্রদীপবাবুর কথা এলো, বা আমাদের রাজ্যের কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী 5 দশকের বেশি সময় ধরে তিনি বাংলার মাটিতে বসবাস করছেন, তিনি বাংলার ডোমিসাইল। কোন অধিকারে, কে দায়িত্ব দিয়েছে, উনি কোন মাতব্বর, কোন হরিদাস পাল, যিনি একটা ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠিয়ে দেবেন? এই যে ফরেনার্স ট্রাইব্যুনালের কাজ হচ্ছে টু ডিটারমাইন ইফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ আ ফরেনার অর নট। তো আসামের সরকারকে কে দায়িত্ব দিয়েছে যে পশ্চিমবাংলার নাগরিককে তিনি হচ্ছে নোটিশ পাঠাবেন? আমরা শুরু থেকে বারবার যে কথাটা বলছি যে এসআইআরের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে, এক হচ্ছে জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া, আর ব্যাকডোর দিয়ে এনআরসি করা। এবং এনআরসি করাকে কেন্দ্র করে যে আতঙ্কের পরিবেশ, খেয়াল রাখবেন বিশ্বদা, শুধু উত্তম কুমার ব্রজবাসীতে গোটা ব্যাপারটা থামেনি। এই ট্রাইব্যুনাল আরেক দফায় এগিয়ে গিয়ে আর পার্শ্ববর্তী জেলায় নোটিশ দিয়েছে, ফালাকাটায় নোটিশ পৌঁছেছে, আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় নোটিশ পৌঁছেছে। কদিন আগে নদিয়া পর্যন্ত নেমে চলে এসেছে, কৃষ্ণনগরে। দশকের পর দশক আমাদের রাজ্যের ডোমিসাইল, আমাদের রাজ্যের বাসিন্দা। কে দায়িত্ব দিয়েছে, কে অধিকার দিয়েছে এগুলো নোটিশ পাঠাবার? আসলে ভয়ের একটা পরিবেশ তৈরি করার প্রচেষ্টা হচ্ছে। এবং আমি আবারও বলছি, 2 মাস সময়, এই সময়টা অসম্ভব। 2 মাসের মধ্যে এত বড় এক্সারসাইজ করা সম্ভব নয়, এবং এক্সারসাইজটা সিলেক্টিভ। 2 মাসের মধ্যে এত বড় এক্সারসাইজ করা সম্ভব নয় শতরূপা, এটা তৃণমূল কংগ্রেস বলছে। 2, এই যে উত্তম কুমার ব্রজবাসীর উদাহরণ, কোচবিহার আপনাদের শক্ত ঘাঁটি ছিল। 2019-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে কোচবিহারে আপনারা কিভাবে জিতেছিলেন। সুতরাং সেই জায়গায় কোথাও একটা মানুষের মধ্যে মানে ভুল বার্তা যাচ্ছে নাকি? প্রথমত থ্যাংক ইউ। আমি একটুখানি ঋতব্রতর আগের কথায় যাই, যখন আপনি প্রথম ইন্ট্রোডাক্টরি কথাটা বলছিলেন, এবং আপনার লাস্ট কথাটা আমার খুব ভালো লাগলো। ভেরি সারপ্রাইজিং, বিকজ তৃণমূলের খুব কম কথা আমার ভালো লাগে। যে সত্যি সত্যি বেঙ্গলের একটা তো লেগেসি আছে, এবং সত্যি সত্যি আন্দামানে গিয়ে গর্বে বুক ফেটে যায়, এত এত নাম বাঙালিদের। কিন্তু সব প্রশ্ন, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছে এসআইআর করতে দেবে না, ইলেকশন কমিশন আপনারা কি করতে চান? মানে ভয়, গলার মধ্যে ভয়, জার্নালিস্টের গলার মধ্যে ভয়। বিএলওদের মুখ্যমন্ত্রী থ্রেটেন করেছে, বিএলওরা বলেছে আমাদের সেফটি কি হবে। সমস্ত সময় বেঙ্গল যখন ন্যাশনাল ফোরামে যায় ভয়। আমি ন্যাশনাল স্পোক্সপারসন বিশ্বদা, আমায় যখন ন্যাশনাল চ্যানেলে ডাকা হয়, সমস্ত কারণ হচ্ছে বেঙ্গলে রেপ হয়েছে, বেঙ্গলে মার্ডার হয়েছে, বেঙ্গলের কি অবস্থা। সেই জন্য সত্যি সত্যি আমার মাথা নত হয়ে যায়। আই এম আ ভেরি প্রাউড বাঙালি। এবং সত্যি সত্যি আন্দামানে আমি রিসেন্ট ঘুরে এসেছি, এতগুলো নাম, এতগুলো সত্যি সত্যি রেনেসাঁস, এভরিথিং। খুঁজে পেয়েছেন কোন আরএসএস করে? আমি এই কথাটার উত্তর আজকে দেব না ঋতব্রত, তার কারণ আমি বীর সাবরকরকে দিয়ে যদি শুরু করি তোমরা একেবারে অন্যদিকে চলে যাবে। আমি 4বার মুচলেখা দিয়েছেন, মুচলেখাগুলো ডিসপ্লেড আছে। Your most obedient servant, Binayak Damodar Savarkar. No, ওখানে this is a lie. ওখানে this is the greatest lie. যেটা আপনারা বলেন, এবং এইটা I'm sorry, আমি displayed, publicly displayed. SIR 2 মাসে হবে না 2 বছরে হবে, সেই নির্বাচন কমিশনের দায়িত্ব একেবারে ইলেকশন কমিশন দেবে। এবং ইলেকশন কমিশন একজন দুজনের নিয়ে চলে না। ইলেকশন কমিশন অনেক দিন আগে এই জিনিসটা বলেছে। ইলেকশন কমিশন স্বভাবত, মানে এটা পলিসি, সমস্ত স্টেটের এমপ্লয়িদের নিয়ে কাজ করে। তো সেই জন্য যদি ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে 2 মাসের মধ্যে না শেষ করতে পারে, আমি বলবো রাজ্য সরকারের দায়, বিকজ রাজ্য সরকারের এমপ্লয়িরা কিন্তু কাজ করছে। দেয়ার ইজ এভরি পসিবল ইনটেনশন। তারা তো ইলেকশন কমিশনের আন্ডারে চলে গেছে। হ্যাঁ, কিন্তু যদি মেন্টালিটি এইরকম হয়, আজকে যেভাবে আমাদের ডিজিটাল ইন্ডিয়া এগিয়ে গেছে, আমাদের যত রকমের টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হয়েছে, আমার মনে হয় না, আমি বলতে পারবো না, আমি বললাম প্রথমে যেটা ইলেকশন কমিশন উত্তর দেবে, কিন্তু তা হলেও আমি বলবো আই থিঙ্ক ইন্টেনশন যদি থাকে, যেটা সদিচ্ছের অভাব আমরা রাজ্য সরকারে দেখে আসছি, ডেফিনেটলি এখানে খারাপ বলছিল।
এক হচ্ছে আমরা যখন আলোচনা করছি ঠিক তখনই দেখলাম মোবাইলে একটা খবর এসছে, মুর্শিদাবাদের আরও একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ইনি দিল্লিতে কাজ করতেন, 55 বছর বয়স। তার স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছে যে আমরা ওখানে 4 দশক ছিলাম, আমার ছেলে হাউসকিপিংয়ের কাজ করতো, আমার স্বামী রং মিস্ত্রির কাজ করতো, আমাদের বাংলাদেশি বলে দেখে দেওয়াতে আমরা চলে এসেছি। ইন্টারেস্টিং হচ্ছে ভদ্রলোকের নাম সন্তোষ দাস। কামিং ব্যাক টু দ্য ইলেকশন কমিশন, দ্য ভেরি কোয়েশ্চেন, দেখুন মূল জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি না। আগে ঠিক ছিল এবং সেটা লালকৃষ্ণ আডবাণীর প্রস্তাব অনুযায়ী ঠিক ছিল যে ইলেকশন কমিশনার বাছার জন্য যে কমিটিটা তৈরি হবে তাতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবে, তাতে অপোজিশন লিডার থাকবে এবং প্রাইম মিনিস্টার থাকবে। সেটাকে চেঞ্জ করা হলো কবে? সেটাকে কেন চেঞ্জ করতে হলো? সেটা সেই দিন চেঞ্জ করা হলো যেদিনকে ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে বৈঠকটা হওয়ার কথা, তার আগে পার্লামেন্টে চেঞ্জ করা। এগুলো আপনাদের পার্সপেক্টিভ, এটার কোনো ফ্যাক্ট নেই। আমি জাস্ট একটা জিনিস ঋতব্রত আরেকটা মেনশন করেছিলেন এই ফরেন ট্রাইব্যুনাল নিয়ে, ফরেনার্স ট্রাইব্যুনাল নিয়ে আসাম কেন উত্তর দিয়েছে, এটা ওনার মতন শিক্ষিত লোকের কাছ থেকে আমি এক্সপেক্ট করিনি। মুখ্যমন্ত্রী এই ধরনের বিভিন্ন কথা বলে থাকেন, আমি মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত অ্যাটাক কোনোদিনই করি না, আজও করব না, কিন্তু আসামও ভারতবর্ষের অন্তর্গত, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্গত। ডেফিনেটলি একটা রাজ্য আরেকটা রাজ্যকে জিজ্ঞেস করতে পারে যে ভাই তুমি এখানে ছিলে কেন, কতদিন আগে ছিলে। এইটা নিয়ে এত হই হই রই রই করার কিছু লোকের কাছে পাঠিয়ে দিয়েছে, রাজ্যকে কিছু জিজ্ঞাসা করেনি। আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2005-এ উনি তো পার্লামেন্টারিয়ান ছিলেন, উনি পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে বললেন পশ্চিমবঙ্গে 1 কোটি অনুপ্রবেশকারী, তাহলে উনি নিশ্চয়ই অথেন্টিকেট কথাই বলেছিলেন। আমার বক্তব্য নয় বা আমি কিন্তু এই কথাটা বলছি না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূলের কিন্তু রাজ্যসভার মেম্বার, উনি বলছেন যিনি যদি কেউ পার্লামেন্টারিয়ান বলে দায়িত্ব সহকারে বলবে। আমি চন্দনদের কাছে আসবো। চন্দন, প্রথমে একটা এসআইআর এর তীব্র বিরোধিতা সবার মধ্যে ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের রাজ্যেও তৃণমূল তার হেল্পলাইন করেছে, সিপিআইএম ক্যাম্প করছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর টিম নামাতে শুরু করেছে যে মানুষকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। মানে এসআইআর এর ফল যাই হোক না কেন এটাকে মেনে নিতে হবে, এছাড়া তো অপশান নেই, এছাড়া তো কোনো জায়গা নেই। আপনারা যাই বলুন না কেন রাজনীতিভাবে এই তালিকা অনুযায়ী তো ভোট হবে, তা আপনাদের স্ট্র্যাটেজি কি? আমাদের প্রথম কথা হচ্ছে, দেখুন ভারতীয় জনতা পার্টি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান থেকে শুরু করে সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশন এই কোনোটাকেই ছাড়েনি। ইতিহাসের বদল, ভূগোলে নাম পরিবর্তন, বিজ্ঞানের ক্ষেত্রে গণেশের মাথা প্লাস্টিক সার্জারি, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বিচারপতি নিয়োগে নাক গলানো এবং ইলেকশন কমিশন পর্যন্ত। ফলে ভারতবর্ষের ফান্ডামেন্টাল বেসিক সংবিধানকে ধাক্কা মারার জন্য যা যা দরকার সবগুলো করেছে, এ নিয়ে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। আমাদের পার্টি কংগ্রেস বিজেপিকে পড়েছে, এর জন্য ধন্যবাদ, কিন্তু ভুল পড়েছে। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, তার মানে এই নয় যে প্রত্যেক বছর পশ্চিমবাংলায় ভোট হবে আর মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে যাবেন। এটা কি করে হয় আপনি বলুন? তাহলে কি এই যুক্তি অনুযায়ী যে আলোচনা আজকে হচ্ছে, তাহলে এসআইআর এর জন্য প্রত্যেক 10 বছর বা 12 বছর মৃত ব্যক্তির নাম থেকে যাবে ভোটার লিস্টে? তাহলে মৃত ব্যক্তির নাম যাদের ভোটার লিস্টে আছে সেটা অটোমেটিক্যালি বাদ করার যে প্রসেসগুলো ইলেকশন কমিশন আজকে নানান কথা বলছে, এসআইআর বলছে, কিন্তু তার আগে তো শুধু জেনারেল রিভিশন সারা বছর হয়, কেন বাদ গেল না? বাংলা, বাঙালি অস্মিতা, এখন এসআইআর। পরপর দাদা তার দোসরদের এই রাজ্যে তাদের সঙ্গীদের ইস্যু দিয়ে যাচ্ছেন। সমস্যাটা কি জানেন? একটু আগে আমরা আসাম আর বাংলা নিয়ে অনেক আলোচনা করছিলাম। আসামে কেন এসআইআর হচ্ছে না, বাংলায় কেন হচ্ছে? আসামে কেন এসআইআর হচ্ছে না এটা তো খুব পরিষ্কার। ঠিক যেভাবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী থেকে শুরু করে ডেড ভোটারদের ব্যবহার করেন, শিফটেড ভোটারদের ব্যবহার করেন, সেই একই কাজ যাতে আসামের বিজেপি সরকার সুযোগ পায়, সেই কারণেই আসামকে এসআইআর থেকে বাইরে রাখা হয়েছে। এটার জন্য খুব বড় কোনো বিশ্লেষককে নিয়ে এসে প্যানেল করার কোনো প্রয়োজন নেই। বিষয়টা হচ্ছে, আমি আমার প্রাথমিক বক্তব্যে আপনাদের একটা কথা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, অস্বীকার করার জায়গা নেই যে সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে মানুষকে ভোটাধিকার দিতে হবে। আমরা যেটা বলছি, জাতীয় কংগ্রেস থেকে রাহুল গান্ধী যেটা বলছেন, একটাই কথা, এসআইআর হলে আপত্তিটা কোথায়? এসআইআর হোক না, কিন্তু বিজেপির যে আঙ্গিক এই এসআইআর এর যে প্রক্রিয়াকরণ, এটার আমরা
তীব্র বিরোধিতা করি। পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর আপনারা করছেন। যেটা আমি অভ্রর কাছে জানতে চাই, অভ্র এসআইআর এর সব থেকে বড় সমর্থক তোমরা, এর কোনো সন্দেহ নেই যে এসআইআর এখানেও ডিফেন্ড যেভাবে করছো, তুমি কি আমাকে এই গ্যারেন্টি দিতে পারবে, বা কেউ তোমরা বিজেপির পক্ষ থেকে এই গ্যারেন্টি দিতে পারবে যে এসআইআর হলে এই যে শরণার্থী পূর্ব বাংলা থেকে এসছে হিন্দুরা, তাদের নাম বাদ পড়বে না? কেন বাদ পড়বে? বাদ পড়ার প্রশ্নই নেই। আমরা অলরেডি ক্ল্যারিফাই করে দিয়েছি দাদা, এটা বারবার করে বলার কিছু নয়, যারা বোঝার তারা বুঝছে। আমি প্রথমেই যখন বলার সময় বললাম একটা খিচুড়ি বানানোর চেষ্টা করছে ইন্ডিভিজুয়ালের সদস্যরা, তো সেটা তারা করবেই স্বাভাবিকভাবেই। তারা ফিয়ার সাইকোসিস তৈরি করা ছাড়া তাদের কাছে আর কোনো অপশন নেই। এই ধরুন আমি সিপিএমের প্রতিনিধি যিনি আছেন, এসআইআর হলে, এসআইআর ভালো করে সঠিকভাবে এসআইআর হলে বিজেপি ক্ষমতায় আসবে বিশ্বাস করছো? দেখুন একটা কথা বলি, এসআইআরটা কিন্তু ইটস বিগার দ্যান একটা ইলেকশনের রেজাল্ট। আপনি কি চান যে অনুপ্রবেশকারীরা এসে আমাদের দেশে ভোট দিয়ে যাবে বা আমাদের রাজ্যে ভোট দিয়ে যাবে? এটা কি কোনো যুক্তিসঙ্গত? করছে কেন? বলছি দাদা, অনুপ্রবেশটা করছে কেন? বিজেপির প্রতিনিধি আগেরবার বলেছি, অনুপ্রবেশ বলে যাবেন। শুনুন শুনবো আর আপনার মাঝখানে তিরিং করার দরকার নেই। স্বরাষ্ট্রমন্ত্রী 10 করোড় 1 করোড় বলে যাবেন। শুনুন শুনবো তো পরে, এতদিন শুনুন না, চুপ করে শোনার ধৈর্য রাখুন। অনুপ্রবেশটা করছে কেন? একদম প্রথমত বিহারে মোটামুটি 3 মাসে এসআইআর শেষ হয়েছে। এবার সুপ্রিম কোর্টে নাচতে নাচতে অনেক সংগঠন বা অনেকে গেছিল, একবারও তারা কিছু বলার সাহস পায়নি যে 3 মাসে হলো কি করে। সেই কথা তারা সুপ্রিম কোর্টে বলতে পারতো, সেখানে না বলে এখানে এসব বড় বড় ডায়লগ দিচ্ছে কেন? আমার মৌলিক প্রশ্ন। আর দ্বিতীয়ত, এসআইআর নিয়ে এত বড় বড় কথা বলছেন ব্রাহ্মণদিদি, খুব ভালো কথা বলুন, আপনার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। এই যে ইলেকশন কমিশনের প্রেস রিলিজ আমি হাতে নিয়ে বসে আছি দাদা, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লেনিনিস্ট লিবারেশন, এরাও তো বামপন্থী নিশ্চয়ই, কেউ কম বাম কেউ বেশি বাম হতেই পারে, সেটা আপনাদের আভ্যন্তরীণ বিষয়। তারা 103টে অভিযোগ দিয়েছিল, জমা দিয়েছিল বিহার এসআইআর এর সময়। কি বলুন তো অভিযোগগুলো কি? যে আপনারা এত এত নাম্বার দিয়েছেন, এই 103 জনের নামও বাদ দিন। অরূপ এসআইআর নিয়ে আপনারা অকারণ হাওয়া গরম করছেন, বিজেপির বক্তব্য। দেখুন বিশ্বদা, 2002 সালে যেই এক্সারসাইজটা হতে 2 বছর সময় লেগেছে, সেটা কোন জাদুমন্ত্র বলে 2 মাসে হবে আমরা জানি না। এখানে বিজেপির প্রতিনিধি শতরূপাদি বললেন যে এখন ডিজিটাইজেশনের যুগ। আপনার মনে থাকবে ওই ব্যাঙ্গালোরের একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি ডেটা যখন চাওয়া হয়েছিল, তখন তাকে ডিজিটাল ডেটা দেওয়া হয়নি, সফট কপি দেওয়া হয়নি, গাদা গাদা হার্ড কপি দেওয়া হয়েছিল। মানে ইলেকশন কমিশনের উদ্দেশ্যটাই খুব পরিষ্কার। যে কথা সুমনবাবু বলছিলেন একদম সঠিক কথা। এর আগে লালকৃষ্ণ আদবানি প্রপোজাল এনেছিলেন, তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, যে চিফ ইলেকশন কমিশনার যে হবে সেই জায়গাটা যেন নিরপেক্ষ থাকে। তার জন্য দেশের প্রধানমন্ত্রী, এলওপি এবং সিজিআই মিলে এই কনস্টিটিউশন তৈরি হয়েছিল, এই বডি ফর্ম হয়েছিল। এবং ঘটনাচক্রে যেই বিজেপির প্রপোজাল অনুযায়ী হয়েছিল, পরে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, তিনি নিজেই সেটাকে বদলে দিয়ে নিজে এবং ক্যাবিনেটের আরেকজনকে নিয়ে কার্যত 2-1 ভোটে যাকে ইচ্ছে তাকে ইলেকশন কমিশনার করা যাবে। এ পর্যন্ত থাক। আমি শুধু ভাবছিলাম, ওই মাঝখানে টিভিতে একটা বিজ্ঞাপন দেখাতো জনপ্রিয়, একটা তালমিছরি বিজ্ঞাপন। খাঁটি তালমিছরি কি করে চেনা যায়? ছবি আর সই দেখে। আমি বুঝতে পারছিলাম না যে অরিজিনাল সহি বিজেপিকে। এখানে অভ্র বলছে কোনো ভয় নেই, অভ্র সহি বিজেপি না অসীম সরকার সহি বিজেপি? যে বলছে একজন মতুয়ার নাম বাদ গেল, বিজেপিকে পর্যন্ত ছেড়ে কথা বলবো না। সঠিক তৃণমূল কি? শতরূপা আমার বলা হয়নি, আমি কারুর বলার মাঝখানে বলিনি। আমার আপনি আপনার বলার সময় বলবেন, আপনার বলার টার্ম হয়েছে, আবার যখন আসবে বলবেন। দ্বিতীয় কথা, আমি তো বলছি যে সহি বিজেপিকে ছবি আর সহি দেখে চিনতে হবে। অভ্র সহি বিজেপি না অসীম সরকার সহি বিজেপি? শতরূপা সহি বিজেপি না শান্তনু ঠাকুর যে গ্রুপ লিড করছে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ, সে সহি বিজেপি, যারা উদ্বেগ প্রকাশ করছেন মতুয়াদের নাম বাদ যাবে বলে? দ্বিতীয় কথা, এই যে বলা হচ্ছে যে আসামে কেন হবে না ইত্যাদি ইত্যাদি, আমরা তো বলিনি ভাই, আপনারাই বলেছেন এক দেশ এক ভাষা এক নিশান এক ইলেকশন। কাদের ডায়লগ? গাল ভরা ডায়লগ, আপনাদের ডায়লগ। তাহলে এসআইআর এর বেলা এক এসআইআর কেন হবে না? কেন ত্রিপুরা বাদ যাবে? আসলে নিজের বেলা আটিসুটি, বাংলা দেখলে দাঁত কপাটি। এই বাংলা বিরোধী জমিদারদের বাংলার মানুষ আগেও ঘাড় ধাক্কা দিয়েছে, আগামী কে বলবেন? প্রথমত অরূপের কথার উত্তর দিয়ে তারপরে আমি একটু চন্দনের কথার উত্তর দেব। হ্যাঁ, ওই যে সহি বিজেপি বলছে, তো আমার একটাই প্রশ্ন, যে ওদের যখন এত ন্যাশনাল চিফ ইলেকশনকে নিয়ে, এত ইলেকশন অফিসারকে নিয়ে এত চিন্তা যে কে অ্যাপয়েন্ট করেছে, কে কী করেছে, তাহলে ওই যে রাজীবও কি ছিল না স্টেট ইলেকশন কমিশন, আমি তখন সেই সময় বিজেপির তরফ থেকে ও তো জানতে চাইছে জেনুইন কি না। ও যথেষ্ট ভালো জানে আমার ব্যাকগ্রাউন্ড, যে আমি কতটা জেনুইন বিজেপি আমায় বলতে হবে না। আমি শুধু বলতে চাইছি ওই সময়টা আমি তখন ইলেকশন কমিশনের সঙ্গে কোঅর্ডিনেট করার
মধ্যে কোর কমিটিতে আমি ছিলাম এবং আমি যেতাম তখন স্টেট ইলেকশন কমিশনে। সে না এরকম মানে মাথা হেলিয়ে অ্যাজ এ পেছন থেকে কেউ বলে দিচ্ছে, তারপরে তিনি উত্তর দিতেন। তো সে যদি চিফ মিনিস্টারের ইশারায় চলে, তো ন্যাচারালি এমন একটা, আমরা ছোটবেলা থেকে গল্প শুনেছি, যে যেরকম সে তাকে সেরকমই দেখে। একটা স্বচ্ছ, আমি যেটা বলছি যে যেটা স্বচ্ছ প্রসিজার একেবারে মানে ইন ফ্রন্ট অফ এভরিবডি অ্যানাউন্স করা, সেটা যার চোরের মন বোচকার দিকে সে ওটাও বলে চোরের মন বোচকার। একটা জিনিস, একটা ছোট্ট জিনিস, এখানে বারবার সিপিএম এর একটা মানে আদি অনন্ত কাল ধরে, যতদিন, ওরা তো বেশি আদি নয়, যাই হোক, ওরা ওদের একটা ছেড়ে এক সেকেন্ড চন্দন, আজকে মানে ওদের সবকিছু কোনো এক্সকিউজ না পেলে গরিব লোককে ধরে। আজকে আমাকে বলুন বিশ্বদা, এত বছরে ইন্ডিপেন্ডেন্সের পর এত বছরে না কংগ্রেস না সিপিএম গরিব মানুষের জন্য কিছু করতে পেরেছে? শুধু গরিব 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 বলে চিৎকার করেছে। আজকে অ্যাকচুয়ালি গরিবই হটাও আমাদের সরকার পরিষ্কার করে দিয়েছে, প্রচুর করেছে। আমি একটা কথা, বছর ডেটা নেবেন, লাস্ট একটা কথা, 70 বছরের ডেটা নেবেন প্লিজ, এক সেকেন্ড, আপনাদের সবই নরেন্দ্র মোদি ছবি দেওয়া হোর্ডিং, কোন প্রকল্প সাফল্য পায়নি। এত যে লাফালাফি করছে সব কটা পার্টি, কেন করছে আমি বুঝতে পারছি না। কারণ এই স্বপ্ন দেখিয়েছিল সিপিএম এর আমলে, কংগ্রেস হাত ধরাধরি করে যে এসো বাংলাদেশ থেকে এসো, আমরা তোমাদের রাখবো, সম্মান দেবো। সেই সম্মান যখন নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে দিচ্ছে, তাহলে এত সমস্যা কেন হবে? শিবাজিদা, ভোটের আগে এই ধরনের রাজনৈতিক সংঘাত, এই ধরনের লড়াই হয়েই থাকে, সেটা আমরা জানি। এবার যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ভোটার লিস্টই না ইস্যু হয়ে যায়। কেউ বলছেন আগুন নিয়ে খেলবেন না, কেউ বলছেন যে দরকার হলে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেব। কোন দিকে যাচ্ছে এই রাজনৈতিক লড়াই? একটাই কথা, যেটা আমাদের পারসেপশনটা কি তৈরি হচ্ছে, আমি পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, হয়তো ভুল, কিন্তু এই পারসেপশনটাই তৈরি হচ্ছে যে এখানে যদি নাম না থাকে, এসআইআরে কোনোভাবে নাম বাদ যায়, পরবর্তীকালে কিছুদিন পরে এনআরসি বা অন্য কিছুর মধ্য দিয়ে আবার যদি হয়, তখন কিন্তু তারা ডিভোটার হবেন। নাহলে তো ভোট দেয় না, অনেক লোক ভোট দেয় না, গরিব মানুষ ভোট দেয় না, দিন আনি দিন খাই যারা, তারা ভোট দিতে পারেন না অনেক সময়, বড় লোকরাও ভোট দেন না। তো এই রকম জায়গাতে এত ইম্পর্টেন্স এবারে পাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের বুঝতে হবে ইন দ্য কনটেক্সট অফ এনআরসি, সিএ। এবং আরেকবার বলি, সিএ যেটা হয়েছে, এটা কিন্তু কনস্টিটিউশনের যে রাইট টু ইকুয়ালিটি, সেটাকে ভায়োলেট করেছে। এতদিন পর্যন্ত যেটা ছিল, আমি ঠিকই ভাই, আমি একটু কথাটা বলে নিই। আমি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মানছেন না, আমি কি মানছি সেটা তো আমার কথা, আমি বলছি, এক্সপ্রেস করছি, সেটা কারোর কাছে আমি শুনবো না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে সেখানে একটা জায়গা ছিল, যখন সিটিজেনশিপ বাইরের ফরেনার যারা অ্যালিয়েন যারা, তাদেরকে যখন ভোটাধিকার দেওয়া হয়, তখন কিন্তু তাদের পার্টিকুলার রিলিজিয়ান বেস করে যে একটা দেওয়া হচ্ছে, এইটের জায়গা কিন্তু অত্যন্ত এক। আমি কিন্তু বিজেপি মুখপাত্রের দুটো বক্তব্যে মুগ্ধ। এক, যদি মমতা ব্যানার্জির কথায় রাজীব সিনহা চলেন, তাহলে কেন জ্ঞানেশ কুমার নরেন্দ্র মোদীর কথা চলবেন না? দ্বিতীয় কথা হচ্ছে যে সিপিএম কেন গরিবদের কথা বলে, গরিবদের কথা বিজেপিকে ভাবছে এরকম। ঋতব্রত, এটা ঘটনা যে এসআইআর ঘোষণার সময় নির্বাচন কমিশন একবারও বলেনি যে এরপর এনআরসি হবে, এটা বলেনি। কিন্তু কমিশনের কিছু মন্তব্য আলোচনায় এনআরসিকে এনে দিচ্ছে সাবজেক্টের মধ্যে। যেমন আসাম, কেন আসামে এসআইআর হবে না, তার কারণ হিসেবে মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে ভারতীয় নাগরিকত্ব আইনে অসমের জন্য আলাদা ধারা রয়েছে। তো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ওখানে নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলছে। আপনাদের সব থেকে বড় অভিযোগ যে ঘুরপথে নাগরিকত্ব যাচাই করতে নেমেছে নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, আপনাদের বক্তব্য যে নথি চাওয়া হচ্ছে, যেমন আধারকে তারা মান্যতা দিচ্ছেন না। তো এই জায়গাগুলো যে আধার দিলে হবে না, অন্য ডকুমেন্টস দিতে হবে, আপনি একজন সাংসদ কোন জায়গায় নিয়ে যাচ্ছে? যে ভবিষ্যতে যাদের ধরুন নাম লিস্টে উঠলো না, সাধারণ মানুষ জানতে চায় যে আমার নাম ভোটার লিস্টে থাকলো না, আমার আইডেন্টিটিটা কি, পরবর্তীকালে আমি কোথায় যাব, কি হবে আমার? না, সব থেকে বড় কথা যেটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে, যে প্রশ্নটা খুব অটোমেটিক্যালি উঠছে, সেটা হচ্ছে যে সাডেন আর্জেন্সির প্রশ্নটা।
ধরুন 2021 সালে বাংলায় বিধানসভার ভোট হয়েছে। আচ্ছা আমি আপনার সময় তো ডিস্টার্ব করি, আপনি শুনুন না, আমার কথাটা শুনতে আপনার অত সমস্যা কোথায়? এই যে সাডেন আর্জেন্সি, 2021-এ বাংলায় বিধানসভার ভোট হয়েছে, তাহলে 21 থেকে 22, 22 থেকে 23 পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত 2 বছর ক্লিয়ার একটা টাইম ছিল। ঠিক। পঞ্চায়েত নির্বাচন হয়ে যাওয়ার পরও 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত আরও একটা বিস্তৃত টাইম ফ্রেম ছিল। তাহলে সেই সময়গুলো ব্যবহার করা হয়নি এই এক্সারসাইজটা করবার জন্যে। তাহলে এই কোয়েশ্চেন আমি চাই বা না চাই, মানে র্যাশনাল থিঙ্কিং যদি থাকে, তাহলে এই কোয়েশ্চেন উঠবে। আমার শিক্ষক শিবাজী প্রতিম বসু এখানে আছেন, আমরা ওনাদের থেকে শিখেছি কিভাবে র্যাশনালি চিন্তা করতে হয়, কথা বলতে হয়। তো এই কোয়েশ্চেন আসবে যে তাহলে এই সাডেন আর্জেন্সি কোথা থেকে এলো? এই সাডেন আর্জেন্সি থেকেই তাহলে কি কম্প্রেস টাইম লাইন তৈরি হলো? তাহলে কম্প্রেস টাইম লাইনের কি পলিটিক্যাল কোনো মোটিভ রয়েছে? এই পলিটিক্যাল মোটিভ থেকেই হচ্ছে একটা যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে ডিজাইন টু ক্রিয়েট ক্যাওস। এই যে বারবার করে আমরা কথাটা বলছি, উত্তম কুমার ব্রজবাসী একজন উদাহরণ। শুধু উত্তম কুমার ব্রজবাসীতে সেই উদাহরণ থেমে যায়নি, নামতে শুরু করেছে, জেলা ধরে ধরে একেবারে নদিয়া পর্যন্ত চলে এসেছে। এই যে বারবার করে যে কথাটা বলা হচ্ছে যে জেনুইন ভোটারের নাম একদিকে বাদ দাও, আরেকদিকে এনআরসি ব্যাকডোর দিয়ে চালু করো, এই যে কম্প্রেস টাইম লাইন, যেটা এর আগে 2 বছরের বেশি সময় লেগেছে, টু বি প্রিসাইজ 2 বছরের একটু বেশি। 2002 সালে 2004-এ ভোটের আগে 24 মান্থস প্লাস, সেখানে হঠাৎ করে কেন এই কম্প্রেস টাইম লাইন? এই প্রশ্নটা সব থেকে বড় ফোকাল এজেন্ডা হিসেবে সামনে এসেছে, কেননা এটাকে ব্যবহার করে একটা ভীতির পরিবেশ, একটা মানে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ, এইটা তৈরি করতে না পারলে বিজেপি এত কিছুর পরও যেটা দাঁড়াবে, বিজেপি 50 ক্রস করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, এটা গোটা বাংলা জানে। এই যে এতটা উনি কনসার্ন যে কেন এরকম টাইম ক্রাঞ্চে হচ্ছে বা এত রাশ কেন হচ্ছে, উনি একটু ক্রোনোলজি ভুলে গেছেন। আই এম সরি, আই এম ইউজিং ওই স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে, আরে আমি তো একই পার্টি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে ক্রোনোলজি, যার জন্যই আমি বলছি এই কথাটা। একটা চিন্তা করুন, আমরা এতবার ধরে 21-এ বলেছি, 24-এ বলেছি যে বহুবার কিন্তু আমাদের হিন্দি ভাষী হিন্দু ভোটার সরিয়ে দেওয়া হচ্ছে, তখন ইলেকশন কমিশন কান দিল না। তৃণমূল যখন থেকে বলতে শুরু করলো ওই দেখো ভোটার বোধহয় হারিয়ে যাচ্ছে, তখন ইলেকশন কমিশন শুনলো। তো এই ক্রোনোলজিটা যদি ঋতব্রত ভুলে যায়, তাহলে তো আমার একটা বড় প্রশ্ন আছে, তৃণমূলের এত আর্জেন্সি, এসআইআর হয়নি, হিন্দি হিন্দু হিন্দুস্তান, ওই আশা করছি সবাই এলআইসিতে টাকা জানো। এলআইসিতে এত গরিবকে ভালোবাসে বিজেপি, এলআইসির টাকার একটা বড় অংশ আদানির জন্য দিয়ে দেয়, এত গরিবকে ভালোবাসে। আমরা এতদিন অভিযোগ করতাম যে নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে, আমি অবাক হয়ে দেখলাম বিজেপির প্রতিনিধি বলছে তৃণমূলের কথা, এবং তাও কারা। আমি থ্যাঙ্কস জানাই বিজেপির প্রতিনিধিকে। আসলে একটা টার্মিনোলজি আছে যাকে বলে ফ্রয়েডিয়ান স্লিপ, মানে আপনি মনের অবচেতনেই আপনার মনের গোপনের কথাটা বলে ফেলবেন ভুল করে। শতরূপাকে ধন্যবাদ ওনার ফ্রয়েডিয়ান স্লিপের জন্য। উনি নিজেই বললেন আমাদের হিন্দু ভোটাররা, মানে ওনাদের যে বাঙালিরা ভোট দেয় না সেটা নিজেরাই অ্যাকনলেজ করলেন। ওনারা যে বাংলা বিরোধী জমিদার, এইটা অ্যাকনলেজ করার জন্য এই ফ্রয়েডিয়ান স্লিপের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি এখানে অন ক্যামেরা স্বীকার করলেন যে বাঙালিরা আপনাদের ভোট দেয় না, আপনারা বাংলা বিরোধী। অভ্র যে কথাটা উঠছিল, আমি ছোট্ট তথ্য দিচ্ছি। জেলা উত্তর 24 পরগনা নির্বাচন কমিশনের তথ্য বলছে 2002-এর পরে এই জেলায় আজকে 2025-এ দাঁড়িয়ে ভোট বেড়েছে 58%। এদের মধ্যে বড় সংখ্যা রয়েছে মতুয়াদের, যে হিন্দুরা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে এদেশে এসেছেন। এদের মানে সিএ ক্যাম্প হয়েছে এদের জন্য। কিন্তু আপনি যদি বনগাঁ এবং তার আশপাশে এলাকায় যান, তাহলে দেখবেন সিএ ফর্ম ফিল আপ করতে সমস্যায় পড়তে হচ্ছে এদেরকে। কারণ বহু ক্ষেত্রেই তাদের বলা হচ্ছে যে বাংলাদেশের নথি দেখাতে এক কাপড়ে এসেছে, যেটা তাদের কাছে নেই। একদিকে নাগরিকত্ব নেই, অন্যদিকে এসআইআর। মতুয়ারা কিন্তু উদ্বেগে আছেন। বনগাঁ লোকসভা আসনে 40% মতুয়া ভোট, যেটা আপনাদের লোকসভা আসন। এমন 50টির বেশি বিধানসভা আসন পশ্চিমবঙ্গে রয়েছে যেখানে মতুয়ারাই ডমিনেট করে, তারাই ফ্যাক্টর। এবং গত বিধানসভা ভোটে
মতুয়াদের 80%-রও বেশি মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটা নিশ্চিত যে এদের নাম বাদ যাবে না? 200 ভাগ নিশ্চিত নাম বাদ যাবে না। কারণ আমি বলছি অলরেডি সিএ আইনটা যারা জানেন, একদম ক্রাক্সটা যারা বোঝেন বা বুঝেছেন, তারা জানেন যারা শরণার্থী, হিন্দু শরণার্থী, তারা কিন্তু আমাদের দেশেই থাকবেন, তাদের কোনো রকমের সমস্যা হবে না, আমি ক্যাটাগরিক্যালি বলছি। আর একটা ফিয়ার সাইকোসিসের কথা যেটা আজকে আপনি তুললেন, একদম ঠিক, এটা বহুদিন ধরে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দলগুলো চেষ্টা করছে, কারণ তাদের কাছে এছাড়া আর কোনো রাস্তা নেই। অনুপ্রবেশকারী আর শরণার্থী একভাবে মিলিয়ে দেবেন না, খিচুড়ি বানাবেন না, আমি ক্যাটাগরিক্যালি বলছি। কোনো চিল্লামিল্লি করে ঝগড়াঝাটি করে এটাকে ভুল বোঝানো হবে, দ্যাট ইজ নট রাইট। আরেকটা জিনিস বলি, যারা অনুপ্রবেশকারী তাদের অধিকার নেই আমাদের দেশের গণতান্ত্রিক পরিকাঠামোর তারা পার্ট হয়ে উঠবে, দুটোকে মেলানোর প্রশ্ন নেই। যারা অনুপ্রবেশকারী তাদের ভোটাধিকার থাকতে পারে না। আর সম্মানীয় পার্লামেন্টেরিয়ান যে কথাটা বললেন যে এখন কেন এই আর্জেন্সি, কেন আগে হয়নি, তার মানে ঘুরপথে উনি বলে দিচ্ছেন যে আগে হয়নি মানে ওনারা বকালমে সুবিধা পেয়েছেন। তো তার মানে আগে যদি না হয়ে থাকে তার মানে এটা তো যুক্তি হতে পারে না যে এখনো হবে না। অদ্ভুত যুক্তি। কোনো সন্দেহ নেই, একটিও এরা যদি মানুষের মানে আমাদের দেশের মানুষের ভোটে জিততো তাহলে এই ধরনের অপযুক্তি এরা দিত না। এরাও বলতো যে অনুপ্রবেশকারী ভোটার বাদ যাবে, ডেড ভোটার বাদ যাবে, ডুপ্লিকেট এন্ট্রিজ বাদ যাবে, এরা সেটা একবারও বলছে না। এরা বাজার গরম করছে, মিথ্যাচার করছে, মানুষকে বোঝাচ্ছে, রেট দিচ্ছে বিএলওদের। এটা কি কন্ডাক্ট? আমার প্রশ্ন। 2014-2019-এ বিশ্ব প্রচুর বিজেপি ভোটার তারা জিতেছেন। তারা কাদের ভোটে জিতেছেন? এটা কি ওই একদম শিবাজী মদন বাবু, যদি আমরা তাদের ভোটে জিততাম তাহলে আমরা এই গরজটা দেখাতাম না যে অনুপ্রবেশকারীদের বাদ যাও। তারা ওই ভোটে জিতে, তারা এখন ওদের বিজেপির প্রতিনিধি খুব ভালো সিএ কে সার্টিফাই করলেন, ভালো কথা, আমারও ভালো লাগলো। দেশের ক্ষমতায়, দেশের আইন, আরে ভাই দেশের ক্ষমতায় বিজেপি, আসামের ক্ষমতায় বিজেপি, তুমি আসামে বাবা সিএ এটা করতে পারছো না কেন? কেন পারছো না বাবা? হিম্মত থাকলে আসামে সিএ করে দেখাও ভাই। আসামে সিএ করতে পারছো না কেন ভাই? আসামে সিএ করতে পারছো না কেন? বাঙালিরা ইনপুট হয়ে যাবে। এই বাংলা বিরোধী বিজেপি কেন পারছে না? কেন পারছে না? কেন পারছে না? আসামে এক দেশ এক ভাষা এক আইন, এক দেশ এক আইন, আসামে সিএ কেন করতে পারছে না? আসামে 19 লক্ষ যে নাম এনআরসিতে আছে তার মধ্যে আমরা দেখেছি হিন্দুর সংখ্যা কিন্তু 12 লক্ষ প্রায়, আমি যতদূর ভুল মানে। তাহলে সুমনের কাছে আমার প্রশ্ন, আসামের এনআরসি আর অন্য এনআরসি যে কন্টেক্সটে মিলিয়ে খিচুড়ি করা হচ্ছে, বিশ্বদা এক না, এটা আপনি ভালো করে জানেন। একদম ঠিক আছে, আসলে তো খিচুড়িটা তৃণমূল আর সঙ্গে ইন্ডিভিজুয়াল এই দালালরা। আমি সুমনের কাছে না, নইলে বাংলা বলবে না কিছু না, কোনো হিন্দুর ভয় পাওয়ার দরকার নেই, কোনো দেশের মুসলমানদের ভয় পাওয়ার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, কোনো ভয় প্রশ্ন নেই। সুমনের কাছে আমার প্রশ্ন যে এসআইআরে রাজনৈতিকভাবে কার লাভ হবে কোনো পক্ষের কাছে কিন্তু স্পষ্ট নয়। আমি আগে দুটো জিনিস বলে নিই, তারপর লাভে ঢুকি। যখন আমি তো আগেই বলেছি আমি বিজেপিকে ভীষণ বিশ্বাস করি, প্রধানমন্ত্রীকে বিশ্বাস করি, অমিত শাহকে বিশ্বাস করি। যখন ওনারা ইডি দিয়ে অভিযান চালাচ্ছিল আমি মুগ্ধ হয়ে গেছিলাম। রাজস্থানে নির্বাচন ছিল অশোক গেহলটের বাড়িতে, অশোক গেহলটের ভাইয়ের বাড়িতে, ভাইপোর বাড়িতে। তারপর সেদিনকে দেখলাম বিহারে অশোক গেহলট আবার ঘুরে বেড়াচ্ছে। নির্বাচন রাজস্থানে হয়ে গেছে, ইডির তদন্ত ডকে উঠে গেছে। ঠিক আছে, ভূপেশ বাগেল আমি উদাহরণ আমি মানে কার লাভ হবে বোঝার জন্য বলছি। চন্দনদা একটা অসাধারণ জিনিস বলেছেন, ইতিহাস সব ভুলে যেতে হবে। কেন ভুলে যেতে হবে? এই যে আফগানিস্তানের বিদেশমন্ত্রী এসেছিল, উনি তাজমহল দেখতে যেতে চেয়েছিলেন। তখন একজন বলল কি করে যাবেন, তাজমহল তো বানিয়েছে পিডব্লিউডি শ্রীবাস্তব। বলে হ্যাঁ, মুঘলরা নেই তো, মাঝে তো কেউ নেই, তাজমহল বানিয়েছে পিডব্লিউডি শ্রীবাস্তব। শুনে ভয়ের চোটে মোতাঙ্কি আর যাননি। ঠিক আছে, তো ইতিহাস এবং ভূগোলকে গুলিয়ে দেওয়ার পরে যদি বিজেপি ভাবে যে পশ্চিমবাংলার মানুষ বা কোনো রাজ্যের মানুষ এত মূর্খ, তাহলে ভুল করবে। এসআইআরে বিজেপির ক্ষতি ছাড়া কিছু হবে না। আপনি যে লাইন দিয়ে নাম দেখেন, ঋতব্রত দুজনের নাম বলেছে, উত্তম রাজবংশী। আমি এক্ষুনি একটা বহরমপুরের নাম বললাম, যে বহরমপুর বিধানসভা 2021-এ বিজেপি জিতেছিল,
সেখানেও একজন হিন্দুই বাংলাদেশি অপবাদ নিয়ে মারা গেছে। বা পশ্চিমবাংলার হিন্দুরা তো সাভারকারের আদর্শে বিশ্বাস করেনি, তারা 2021 বিধানসভায় যেমন শিক্ষা দিয়েছিল 2026-ও বিজেপিকে শিক্ষা দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শিওর তো 2026-এর ইলেকশন রেজাল্ট নিয়ে? সুমনদা আপনি যখন এতটা কনভিন্স, সুমনদা এটা আপনি বুঝতে পারছেন যে বিজেপির সঙ্গে এটা সম্পৃক্ত নয়, তাহলে আপনি এটা মেনে নিন না যে এসআইআর প্রয়োজনীয়। আমি সুমনের কাছে হতে দিন না। সুমন রায়চৌধুরী, যাচ্ছেন কেন? ভারতের মতো দেশে ভোটের লড়াই ময়দানেই লড়তে হয়, এরকম ধরনের ইয়েতে হয় না। এসআইআর নিয়ে বিহারে ভুরি ভুরি অভিযোগ তোমরা করেছো, ঘটা করে ভোটার অধিকার যাত্রা করেছো তোমরা, রাহুল গান্ধী, তেজস্বী যাদব। ভোট চুরি নিয়ে একাধিক অভিযোগ করেছো, তুমি বললে যেটা একটা অভিযোগ সেটা গোটা পৃথিবী জুড়ে ওয়াশিংটন পোস্ট পর্যন্ত করেছে। কিন্তু যাদের নিয়ে কাজ কারবার সেই সাধারণ মানুষকে বোঝাতে পেরেছো কি? মানে ওয়াশিংটন পোস্ট তোমাদের অ্যাক্রেডিট করলো, কিন্তু জনতা বুঝলো কিনা সেটাই জিজ্ঞেস করছে। ইন্টারাপ্ট করবেন না আপনারা তো, আপনি ইন্টারাপ্ট করবেন আর নিজের সময় খালি খঞ্জনি বাজাবেন একা একা। সুমন প্লিজ। 4 নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়াকরণটা পুরোপুরি পশ্চিমবঙ্গে চালু। একদম। একটা ইনফরমেশন আমি শেয়ার করছি আপনার মাধ্যমে। 3 নভেম্বর থেকে জাতীয় কংগ্রেস ব্লক, মহকুমা এবং জেলা স্তরে অভিযোগ জানানোর জায়গা, আইনি সহায়তা কেন্দ্র সবটাই চালু করছে। যে ভীতির পরিস্থিতি তৈরি হয়েছে, এসআইআর তার সঙ্গে এনআরসিকে ট্যাগ করে মানুষের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে সেটা তো অত্যন্ত গম্ভীর বিষয়। কিন্তু সাইড বাই সাইড আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে অভিযোগটা হচ্ছে যে বাংলার শাসক দলের নেত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা বিএলও হয়ে এই টোটাল প্রক্রিয়াকরণটাকে ইমপ্লিমেন্ট করবে, তাদের নানা রকমের প্রশাসনিক চাপ, থ্রেট সব কিছু দেওয়া হচ্ছে। এই জায়গার ফিয়ার সাইকোসিস যেটা তৈরি হবে প্রশাসনের মধ্যে, সেটা কিভাবে আপনি আটকাবেন? একই পংক্তিতে এরা দুজন রয়েছে, এটার বিরুদ্ধে বারবার রাহুল গান্ধী থেকে বাংলায় শুভঙ্কর সরকার মানুষের কাছে যাচ্ছেন এবং যাবেন, এবং আমরা সাধারণ মানুষের কাছে রয়েছে। বোঝাতে সক্ষম হবেন কি হবেন না সেটা 100% দাঁড়ান না। আরে বিশ্বদা এসআইআর চাইছেন তো? এই প্যানেলের মধ্যেই বাইনারিটা বন্ধ করুন। এটা একটা খুব বড় ইস্যু। পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে 11 কোটির কাছাকাছি জনসংখ্যা, 8 কোটি ভোটার, পাহাড় থেকে জঙ্গল, বিপুল ভৌগোলিক বৈচিত্র্য রয়েছে, এই ধরনের রাজ্যে এসআইআর করার জন্য 2 মাস সময় কি যথেষ্ট? আপনার কি মনে হয়? একদমই অত্যন্ত অপ্রতুল সময়, এটা বলার কোনো ইয়ে নেই। যারা এই যে 21 সালের যেটা হওয়ার কথা ছিল যে সেন্সাস, সেটাকে এতটা পিছিয়ে দিতে পারলো, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এবং এসআইআর করা আর সেন্সাস করা তো প্রায় সমান, একই রকম বাড়ি বাড়ি যাচ্ছে এবং একই রকমভাবে তারা তাদের সমস্তগুলো অ্যাটপার। তো এই রকম জায়গায় দাঁড়িয়ে যেটা এত যে যুক্তিতে করা হলো না, সেন্সাস করা হলো না, এসআইআর 2 মাসে করা, যেটা হতে পারে সিলেক্টিভলি আমরা কিছু লোককে বাদ দিয়ে দিলাম, এটা হতে পারে। সিলেক্টিভ এসআইআর করা যেতে পারে, এন ব্লক কিছু লোক বাদ চলে যেতে পারে, অথবা নাহলে এটা যদি ইন্ডিভিজুয়াল ধরে শোনো, ইন্ডিভিজুয়াল ধরে এত এই যে নাম্বার, হিউজ নাম্বার অফ ভোটার, তাদের প্রত্যেকের কাছে যাওয়া সম্ভব। আমি ঝগড়াঝাটি করছি না, আমি প্রশ্ন করতে চাই, শিবাজিদাকেই প্রশ্ন করতে চাইছি। বিহারে মোটামুটি 7.5-8 কোটি লোকজন, এবার সেখানে 3 মাসে এসআইআর হলো দাদা। একাধিক সংগঠন সুপ্রিম কোর্টে গেছে, কেউ কিন্তু আপনার মতো এই অভিযোগটা করেনি। কারণ তারাও জানে ভালো করে এসআইআর হয়েছে। যদি বিহারে ভালো করে এসআইআর হয়েছে কেন সম্ভব না? ভালো করে এসআইআর হয়েছে, প্রচুর ইয়ে হয়েছে। বিহারে একটা ভাই, মানে অদ্ভুত ব্যাপার।
10 বছর ধরে এসআইআর হলে খুশি। সুমন রায়চৌধুরী বারবার বলছে বাইনারি বন্ধ করবার জন্য। রাহুল গান্ধী কবে আসবেন? এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে আসবেন পশ্চিমবঙ্গে? তাতে আপনার কি সুবিধা হবে? বিশ্ববাবু একটা কথা বলি, আচ্ছা দাঁড়া, বাইনারি আমার হবে, রাহুল গান্ধী আসবে, রাহুল গান্ধী একটা গ্রামে 100% গ্রামে অনুষ্ঠান হচ্ছে, একজন আর্টিস্ট গান গাইতে এসেছে। হয়ে গেল তো 2 সেকেন্ড। তিনি যেই অনুষ্ঠান করছেন পাশে একজন লাঠি নিয়ে ঘুরছে। আপনি অনুষ্ঠান আর্টিস্ট লাঠি ভয় পেয়ে এসব গেছে নিয়ে বলবেন? যে কি ব্যাপার লাঠি এর নিয়ে জন্য ঘুরছে 2 সেকেন্ড। বলছে আপনি গান গেয়ে যান, আপনাকে এনেছে কি আমরা তাকে কি বলছেন এসব এই বাবা? টিএমসি আর বিজেপি যখন ঝগড়া করছে আমার দূর থেকে বারবার এটাই মনে হয় 18,000 নাম জমা দেওয়া হয়েছে। এদের মধ্যে সব থেকে কম তৃণমূল কংগ্রেসের 5,000 সামথিং, বিজেপি 7,000, আর বাকি সব দল মিলিয়ে 6,000। পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিস্থিতি, এই বিএলএ, এই যে বিজেপি অভিযোগ করছে যে বিজেপির বিএলও হচ্ছে তৃণমূলের বেশিরভাগ, মানে সরকারি কর্মী, তৃণমূল সরকারে আছে, তাদের কাছে প্রভাব পড়বে, এবং শতরূপা পরিষ্কার বললেন যে একটা পার্সিয়ালিটি হবে। এই বিএলএর জায়গাটাকে আপনারা এই কিভাবে দেখছেন বা কিভাবে মোকাবিলা করবেন? আপনারা মাত্র 5,000 লোকের নাম দিয়েছেন, এখন 80,000 বুথ। দেখুন, আপনি এটুকু নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা এই প্রক্রিয়া অনেক আগে শুরু করেছি। বুথ লেভেল সংগঠন তৃণমূলের ধারে কাছে কারণ নেই পশ্চিমবঙ্গে, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আর যে যা খুশি বলছেন বা বলবেন, এগুলো হচ্ছে মানে যখন রেজাল্ট বেরোবে আর কি। মানে বিশ্বদা তুমি ভালো করেই জানো এবং তুমি উল্লেখও করেছো যে টেলিভিশনের টক শোতে তো আর ভোটের রেজাল্ট বেরোবে না। ভোটের রেজাল্ট বেরোবে যখন হচ্ছে ভোট যন্ত্র খোলা হবে। স্বাভাবিক প্রবলেম হচ্ছে এটা তো এখনো গুজরাট নয় যে কথা বলতে দেওয়া হবে না, এটা গুজরাট নয়, যার ফলে এখানে গালি দেওয়া যায়। যেহেতু এটা গুজরাট নয়, এটা পশ্চিমবঙ্গ, যেটা আমি শুরুতেই বলছিলাম যে জ্ঞানেশ কুমারকে এখানে স্বাগত, তিনি নিশ্চয়ই আসবেন। বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার লড়াই এখানে সিস্টেম্যাটিক্যালি শেষ করে দিয়েছেন। এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বাংলার মানুষ গায়ের জোরে যদি তাদের নাম কেটে দেওয়ার প্রচেষ্টা হয়, তাহলে লাখো বাঙালিকে নিয়ে দিল্লিতে অভিযান হবে, এটা নির্বাচন কমিশন নিশ্চিত থাকতে পারেন, এর মধ্যে কোনো সংশয় নেই। আর পশ্চিমবঙ্গের যে সামনের বারের ভোট, আমি আবারও বিশ্বদা দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার সময়ের অপেক্ষা। কোয়েশ্চেন হচ্ছে বিজেপি কত কমে বিরোধী দলের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী চতুর্থবারের মুখ্যমন্ত্রী হওয়ার সময়ের অপেক্ষা দাবি। আমার প্রশ্ন পশ্চিমবঙ্গের 80,000 বুথে আপনাদের কি বিএলএ বুথ লেভেল এজেন্ট দেওয়ার সেই ক্ষমতা রয়েছে সব জায়গাতে? অধিকাংশ, কারণ আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি বিএলএ সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, বিএলএ ছাড়া কিন্তু এই ভোটার তালিকা তৈরি করাই সম্ভব নয়। না বিএলএ আমাদের, আমরা যেরকম ঋতব্রত বলছেন যে তারা নাকি অনেক বছর ধরে করছে, আমাদের তো অর্ধেক কার্যকর্তাদের মেরে ভাগিয়ে প্রায় ওপারে পাঠিয়ে দিয়েছে কিছু, আর অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে। তা সত্ত্বেও এটা আমি হলফ করে বলছি, আমি রাজ্য নেত্রী হয়েও আমাকে যেরকম হিংসা যখন পশ্চিমবঙ্গে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব করছে, কি করে, কিসের আন্ডারস্ট্যান্ডিং এ মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজত্ব করছে? সবাইকে মেরে ওপারে পাঠিয়ে দিয়েছে। বিশ্বদা, আমি হলফ করে বলছি, আমি একদম বুথ লেভেল অবধি কাজ করেছি, বহু অধিকাংশ বুথ, মানে আমি ওদের লোকই নেই, এখন দেব না, খালি কেন্দ্রীয় বাহিনী আর এমএলএ। আমি সংখ্যা দেব না, লম্বা লম্বা হয় এটা বলতে, আমার গর্ব হয় এটা বলতে যে পার্টিকে এইরকম ভাবে নৃশংসভাবে কার্যকর্তাদের খুন করা হচ্ছে, তা সত্ত্বেও সেই সরকারকে আপনারা ফেলে দেননি কেন? বুক চিতিয়ে সেই সরকারকে আপনারা ফেলে দেননি কেন? এবং এই কিসের আন্ডারস্ট্যান্ডিং? কিসের আন্ডারস্ট্যান্ডিং? ধমকানো নয়, আমি সেই সব কার্যকর্তাদের হয়ে প্রশ্ন করছি, আমি একজন সহনাগরিকের হয়ে প্রশ্ন করছি, ফেলে দেননি কেন? আমি বিশ্বদা, তুমি যখন প্রশ্নটা করলে যে আপনাদের বিজেপি কি সব বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে, আমি দেখলাম তুমি যখন প্রশ্নটা করছিলে তোমার ডান হাতে ছিল পেন্সিল আর বাঁ হাতে বুমটা নিউজ 18 বাংলার।
তোমার তো 3টে হাত নেই, কিন্তু বিজেপির একটা তৃতীয় হাত আছে, ওটার নাম অজুহাত। তার জন্যই দেখুন যারা নিজেরাই স্বীকার করেছে 35,000 বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, তারা রাজ্য দখলের স্বপ্ন দেখছে, তারা রাজ্য দখলের স্বপ্ন দেখছে। নিজেরা বলছে 35,000 বুথে দেওয়ার মতো এজেন্ট নেই, তারা রাজ্য দখলের স্বপ্ন দেখছে। এই অজুহাত দিয়েই 2021-এ গার্জাকটা খেয়েছে, 26-এ আবার যারা এসআইআর নিয়ে খুন করে উল্লাস করে, তারা মানুষ নয়, তারা বিজেপি। আমি বলছি বিজেপির নাকি বিএলএ দেওয়ার ক্ষমতা নেই, বিজেপি তৃতীয় হাত আছে। ঠিক আছে, আমি আপনার কথা রিপিট করছি, শুনুন না, একটু ধৈর্য ধরুন, বয়স হয়েছে, একটু ধৈর্য আসুক, শুনুন না। আমার বক্তব্য হচ্ছে এইসব কথাবার্তা শুনতে পাচ্ছি তৃণমূলের থেকে, ঠিক আছে, আমি সব নয় মেনে নিলাম। এবার ভাইপো ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বাপ্পাবান্ত করছেন ইলেকশন কমিশনকে, এটা একদিকে চলছে। আবার দ্বিতীয় দিকে আমার কথা না, আজকে বিশ্বদাই বলে দিচ্ছে 5,000-এর ওপর বিএলএর নাম দিয়ে দিয়েছে। তাহলে তৃণমূল ওই প্রসেসেও, এসআইআর প্রসেসেও কিন্তু থাকছে, আবার প্রেস কনফারেন্স করে বড় বড় ডায়লগ মারছে। এবার আপনারা ঠিক করুন এটা বিচারিতা কিনা এবং মানুষকে ভুল বোঝানো কিনা। আমি একটু আগেই বলছিলাম, পশ্চিমবঙ্গের প্রায় 11 কোটি জনসংখ্যা। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যার অর্ধেক বাসিন্দা, অর্থাৎ প্রায় 5.5 কোটি 6 কোটি বাসিন্দার পিঠে কাঁটাতারের দাগ রয়েছে। হয় তারা নিজেরা কিংবা তাদের পূর্বপুরুষরা রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এপার বাংলায় এসেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। তাদের অনেকের কাছেই কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাই বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বা অন্য রাজ্যে যেটা খুব সহজ বিষয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অতটা সহজ নাও হতে পারে। বাংলার মাটিতে নাগরিকত্ব বা এনআরসির মতো শব্দ দেশপ্রেমের পাশাপাশি আশঙ্কারও কিন্তু জন্ম দেয়। কি হবে তা কিন্তু ভবিষ্যতে উত্তর দেবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজকে এখানে আসার জন্য।